হ্যালো স্টুডেন্টস, আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্সের উপর। আমরা এর আগের লেকচারে কি কমপ্লিট করে এসেছি? সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন আর নিড অ্যাক্সেলারেশন, সবগুলোকেই আমরা কভার করে এসেছি। আজকে আমরা দেখব যে সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশনের জন্য আমরা কি দেখেছিলাম। আগের লেকচারে আমরা কি দেখেছিলাম না, সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশনের জন্য কোনো একটা অবজেক্ট সার্কুলার মোশন নিতে পারে। তাহলে ওই সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন কোন দিকে কাজ করে না, ওই সার্কুলার পাথের সেন্টার বরাবর কাজ করে সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন। তাহলে সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশনের ডিরেকশন কি ছিল তাও আমরা আগের ক্লাসে আমরা দেখেছি। কি ডিরেকশন ছিল? along the radius towards the center, along the radius towards the center, along the radius towards the center। এটাই ছিল সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশনের ডিরেকশন। সাপোজ কোন একটা অবজেক্ট যদি এই সার্কুলার পাথ বরাবর যদি রোটেট করতে থাকে, কোন একটা অবজেক্ট যদি সার্কুলার পাথ বরাবর রোটেট করতে থাকে, তাহলে প্রতিনিয়ত আমি কি দেখতে পাচ্ছি তার ভেলোসিটি ডিরেকশন কি হচ্ছে? চেঞ্জ হতে আছে। প্রতিনিয়ত আমি দেখতে পাচ্ছি ভেলোসিটি ডিরেকশন চেঞ্জ হতে আছে। তাহলে অ্যাক্সেলারেশন কিভাবে গেইন করে? অ্যাক্সেলারেশন আসে কিভাবে না, অ্যাক্সেলারেশন আসে কিভাবে না, চেঞ্জ অফ ভেলোসিটি। অ্যাক্সেলারেশন আসে কি করে না, চেঞ্জ অফ ভেলোসিটি। তাহলে এই ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি, যদি ওই অবজেক্টটা কনস্ট্যান্ট ভ্যালুতে যদি মুভ করে, তাহলে ভেলোসিটির দুটো পার্ট, একটা হচ্ছে ম্যাগনিটিউড বা ভ্যালু, একটা হচ্ছে কি ভ্যালু লিখো, আরেকটা হচ্ছে কি ডিরেকশন। তাহলে এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ভ্যালু যদি কনস্ট্যান্ট হয়, তা সত্ত্বেও কি দেখতে পাচ্ছি ডিরেকশন চেঞ্জ। তাহলে ডিরেকশন চেঞ্জ হওয়া মানে কি বোঝাচ্ছে? তার ভেলোসিটিও চেঞ্জ হচ্ছে। ডিরেকশন চেঞ্জ হওয়া মানে আমি কি বোঝাচ্ছে? ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। তাহলে চেঞ্জ অফ ভেলোসিটির জন্য কি গেইন করলো না, সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন। কারণ সার্কুলার পাথ বরাবর একটাই অ্যাক্সেলারেশন অলওয়েজ সৃষ্টি হবে, সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন। তাহলে এই অবজেক্টটার কেন্দ্রের দিকে যদি সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন ক্রিয়া করে, তাহলে এই সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন বরাবর এদিকে যে নিট ফোর্স পাবো, এদিকে যে নিট ফোর্স পাবো, সেই নিট ফোর্সের ভ্যালু কত হবে? ma। নিট ফোর্স ইজ ইকুয়াল টু ma। তাহলে এই অবজেক্টের মাস যদি m হয়ে থাকে, তাহলে m ইনটু ac। তাহলে এটাই হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স। তাহলে m ইনটু ac এটাই হচ্ছে কি সেন্ট্রিপেটাল ফোর্স। ক্লিয়ার? এটাই হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স। আচ্ছা, তাহলে এই সেন্ট্রিপেটাল ফোর্সের ডিরেকশন কোন দিকে হলো না, along the radius towards the center। সেন্ট্রিপেটাল ফোর্সের ডিরেকশন কোন দিকে হলো? along the radius towards the center। তাহলে এই সেন্ট্রিপেটাল ফোর্সের জন্য কোন একটা অবজেক্ট সার্কুলার পাথ বরাবর রোটেট করতে থাকে। এবার ওই সার্কুলার কোন একটা অবজেক্টকে তুমি ধরো হাতে বেঁধেছো, হাতে বাঁধার পর এমনি করে বন করে ঘোরাচ্ছো। তাহলে বাঁধার পর ওই অবজেক্টটাকে কি করছো? বন করে ঘোরাতে আছো। একটা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরছে, আর ট্যানজেনশিয়ালি যে ভেলোসিটিটা কাজ করছে সেটা হচ্ছে কি লিনিয়ার ভেলোসিটি। আচ্ছা, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগাতে, ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে তুমি কি করছো? ওকে রোটেট করাচ্ছো। ঠিক আছে। তাহলে ওই স্ট্রিংটার উপরে তুমি যে সুতোটা দিয়ে যে বস্তুটাকে ধরেছো, এটা হচ্ছে কি সেই স্ট্রিং। তাহলে বস্তুটাকে ধরেছো, বস্তুটার ভর কত? m। তাহলে এই সুতো বরাবর তোমার উপরে যে ফোর্সটা কাজ করে, সেই ফোর্সটা হচ্ছে কি সুতো বরাবর কাজ করছে। মানে কি এই সুতো বরাবর যে ফোর্সটা কাজ করছে সেটাকে আমরা কি বলবো? সেন্ট্রিপেটাল ফোর্স। সেটাকে আমরা কি বলবো? সেন্ট্রিপেটাল। তাহলে টেনশন ইজ ইকুয়াল টু, তাহলে এই জায়গার টেনশন ইজ ইকুয়াল টু, আমি কি বলবো? টেনশন ইজ ইকুয়াল টু সেন্ট্রিপেটাল ফোর্স। তাহলে সেন্ট্রিপেটাল টেনশন ইজ ইকুয়াল টু সেন্ট্রিপেটাল ফোর্স। তাহলে সেন্ট্রিপেটাল ফোর্স ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে না, m ইনটু ac। ক্লিয়ার? আচ্ছা, ac ইজ ইকুয়াল টু আমি কি বলেছি না, ac ইজ ইকুয়াল টু কি, যদিও আমরা এখনো পর্যন্ত ডেরিভেশন করিনি, আমি এর পরের লেকচারে কিন্তু আমি বা তারপরের লেকচারে আমি সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশনের ডেরিভেশন করে দেব। আচ্ছা, ac ইজ ইকুয়াল টু আমি কি বলেছি, যদি আমার এটা 12 বোর্ডে আছে, বোর্ড পরীক্ষায় যেহেতু আছে সেহেতু আমি অবশ্যই করাবো। তোমরা এখন শুধু ভ্যালুটা জেনে রাখো যে সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু কি, v স্কয়ার বাই r, লিনিয়ার ভেলোসিটি আপন রেডিয়াস। তাহলে এটা হচ্ছে কি তার লিনিয়ার ভেলোসিটি, এটা হচ্ছে কি স্ট্রিংটার ডিসটেন্স। কারণ সুতোটাকে যখন ঘোরাচ্ছো সেই স্ট্রিং এর ডিসটেন্সে সার্কুলার পাথ হচ্ছে, স্ট্রিং এর ডিসটেন্সে কি নেবে? সার্কুলার পাথ নেবে। তাহলে এই সার্কুলার পাথের রেডিয়াসটাই হবে কি স্ট্রিং এর লেন্থ। ক্লিয়ার?
তাহলে রেডিয়াসটা হচ্ছে কি ওই সার্কুলার পাথের রেডিয়াস। তাহলে এসি এর জায়গায় আমি কি বসাতে পারি m ইনটু v স্কয়ার বাই r। আচ্ছা v ইকুয়াল টু আমি কি জানি v ইকুয়াল টু কি জানি ওমেগা, v ইকুয়াল টু ওমেগা। তাহলে v স্কয়ারের জায়গায় যদি আমি ওমেগা যদি বসিয়ে দিই তাহলে কি পাবো ওমেগা স্কয়ার r স্কয়ার ডিভাইড বাই r। তো আমি কি পেলাম ওমেগা r স্কয়ার, ওমেগা স্কয়ার r। তাহলে সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন ইকুয়াল টু ওমেগা স্কয়ার r ও হয়। তাহলে সেন্টিপিটাল অ্যাক্সেলারেশনের জায়গায় আমি কি বসাতে পারি ওমেগা স্কয়ার r। ক্লিয়ার, ওমেগা স্কয়ার r ও আমি বসাতে পারি। ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা তাহলে সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন ইকুয়াল টু mv স্কয়ার বাই r বসাতে পারি বা m ওমেগা স্কয়ার r ও বসাতে পারি। তাহলে টেনশন ফোর্স ইকুয়াল টু দ্যাটস এর সাথে কি হয়ে যাবে ইকুয়াল হয়ে যাবে। আচ্ছা এবার এই সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন রিলেটেড সেন্ট্রিপিটাল ফোর্স দিয়ে একটা অঙ্ক না করলে, এক দুটো অঙ্ক না করলে কখনোই জিনিসটা ক্লিয়ার হয় না। সেহেতু সেন্ট্রিপিটাল ফোর্স দ্বারা আমরা একটা অঙ্ক ফার্স্টে দেখি। ফার্স্টে একটা অঙ্ক দেখি কি বলতে চাইছে অঙ্কটা, যে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন থেকে সেন্ট্রিপিটাল ফোর্স থেকে কি পরিমাণ আমরা গেইন করতে পারছি। ঠিকঠাক কনসেপ্ট না হলে কিন্তু কোনো অঙ্কই ঠিকঠাক ভাবে করা যাবে না। সাপোজ ফার্স্ট কোশ্চেন আমি নিলাম। সাপোজ ধরো তুমি একটা সুতোর সাথে ধরো এটা হচ্ছে তোমার হাত, তাহলে এই হাতে তুমি কি করেছো সুতো একটা দড়িতে কি করেছো একটা ঢিল বেঁধেছো, ব্যাস। তারপরে ওই ঢিলের সাথে আরেকটা সুতো দিয়ে তুমি কি করেছো আরেকটা ঢিল বেঁধেছো। এবারে ওই ঢিলের সাথে আরেকটা সুতো দিয়ে তুমি কি করেছো আরেকটা ঢিল বেঁধেছো। তাহলে কটা ঢিল বেঁধেছো তিনটে ঢিল বেঁধেছো। এবারে তুমি কি করছো তোমার হাতটাকে দিয়ে কি করছো ওই সুতো সহ তুমি কি করছো ঘোরাতে আছো। তাহলে প্রত্যেকের উপরে অ্যাঙ্গুলার ভেলোসিটি লাগবে ওমেগা, প্রত্যেকের উপরে অ্যাঙ্গুলার ভেলোসিটি কি লাগবে ওমেগা। প্রত্যেকেই সুতোটাকে আমি কি করাচ্ছি ঘোরাচ্ছি। তাহলে হাত থেকে এই অবজেক্টটার ডিসটেন্স সাপোজ ধরে নাও 1 মিটার, হাত থেকে সেকেন্ড অবজেক্টটার ডিসটেন্স ধরে নাও 2 মিটার, হাত থেকে থার্ড অবজেক্টটার ডিসটেন্স ধরে নাও 3 মিটার। ক্লিয়ার। ধরো প্রথম বস্তুটা হচ্ছে 3 কেজি, দ্বিতীয় বস্তুটা হচ্ছে 2 কেজি আর তৃতীয় বস্তুটা হচ্ছে 1 কেজি। এবারে কোশ্চেন বলেছে কি না, কোশ্চেন বলেছে ফাইন্ড টেনশন ফোর্স, ফাইন্ড টেনশন ফোর্স ফর ইচ অবজেক্ট। তাহলে প্রত্যেকটা অবজেক্টের আমাকে টেনশন ফোর্স বার করতে বলেছে। তাহলে যখনই তুমি এটাকে ঘোরাতে আছো, আচ্ছা ঘোরাতে ওমেগাটা ধরে নাও 2 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এবারে প্রত্যেকের উপরে কি হবে একটা টেনশন ফোর্স লাগবে। আচ্ছা সুতো হাতের সাথে, তাহলে আগে এটা নিজেরা ট্রাই করবে তারপরে এখানে দেখবে। হাতের সাথে যেহেতু এই সুতোটা 3 কেজির সাথে লাগানো আছে, তাহলে এই অবজেক্টটার উপরে হাত কি করবে একটা টেনশন ফোর্স লাগাবে। ক্লিয়ার। তাহলে এই টেনশন ফোর্স, তাহলে এই সুতোর জন্য এই টেনশন ফোর্স আমি ধরলাম T1। আচ্ছা এই 3 কেজির সাথে 2 কেজি বাঁধা আছে, তাহলে এটা একটা আলাদা স্ট্রিং এর সাথে বাঁধা আছে, আরেক আলাদা সুতোর দড়ি বা সুতোর সাথে বাঁধা আছে। তাহলে এই দড়ির উপরে যে টেনশনটা লাগবে 3 কেজির ক্ষেত্রে আমরা কি দেখব ওই টেনশনটা অ্যাওয়ে ফ্রম পয়েন্ট। তাহলে এই টেনশনটা আমি ধরে নিলাম T2। তাহলে সেম স্ট্রিং যেহেতু এই 2 কেজি অবজেক্টের ক্ষেত্রে ওই টেনশন কি দেখব অ্যাওয়ে ফ্রম পয়েন্ট। এবারে 2 কেজি আর 1 কেজির মধ্যে একটা সুতো দ্বারা বাঁধা আছে, একটা দড়ি দ্বারা বাঁধা আছে। তাহলে এর ক্ষেত্রে আমরা কি দেখব ওই টেনশন ফোর্স আমি কি দেখব ভিন্ন দেখব। কিন্তু 2 কেজির ক্ষেত্রে কি দেখব ওই টেনশন ফোর্স অ্যাওয়ে ফ্রম পয়েন্ট। এর ক্ষেত্রে আমি কি দেখব অ্যাওয়ে ফ্রম পয়েন্ট। কেন প্রত্যেকটা টেনশন আলাদা হলো, যেহেতু প্রত্যেকটা দড়ি আলাদা, প্রত্যেকটা দড়ির উপর প্রত্যেকটা বিন্দুতে একই পরিমাণ টেনশন ফোর্স হবে। এটুকু মাথায় রাখো, আমি আগেও বলেছি আগে বলছি, প্রত্যেকটা দড়ির উপর সেম পরিমাণে টেনশন ফোর্স লাগবে। আর প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে যখন আমি লক্ষ্য করব তার ক্ষেত্রে আমি কি দেখব না টেনশন ফোর্স অ্যাওয়ে ফ্রম পয়েন্ট। যে পয়েন্ট থেকে তুমি দেখবে সেই পয়েন্ট থেকে অ্যাওয়ে ফ্রম পয়েন্ট, এই পয়েন্ট থেকে দেখলে অ্যাওয়ে ফ্রম পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই দড়ির ক্ষেত্রে দেখলে অ্যাওয়ে ফ্রম পয়েন্ট, এই পয়েন্ট থেকে দেখলে অ্যাওয়ে ফ্রম পয়েন্ট। ক্লিয়ার। আচ্ছা এবারে সলিউশন আমাকে বার করতে বলেছে, প্রত্যেকটা টেনশন বার করতে বলেছে, মানে T1 what, T2 what, T3 what। আচ্ছা আপাতত দৃষ্টিতে আমাদের কি মনে হচ্ছে যে এই অবজেক্টটার উপর দুটো বস্তুরই একটা টেনশন এর উপরে লাগছে।
তাহলে এই T1 টা সবার থেকে বেশি হবে আমরা প্রাইমারি একটা ধারণা করতে পারি। কিন্তু কিন্তু এখানটা আমাকে কি দেখতে হবে, থিওরিটিক্যাল ধারণা দেখতে হবে আর এক্সপ্রেশন দেখতে হবে। তাহলে অবজেক্টটাকে যখন আমি দড়ি দিয়ে যখন ওটাকে ঘোরাচ্ছি তখন তখন প্রত্যেকটা দড়ির দ্বারা একটা সেন্ট্রিপিটাল এক্সেলারেশন কি হচ্ছে আমার হাতের উপরে পড়ছে। তাহলে প্রত্যেকটা অবজেক্টের দ্বারা সেন্ট্রিপিটাল এক্সেলারেশন কোন দিকে, আমার হাতের দিকে। প্রত্যেকটা অবজেক্টের দ্বারা সেন্ট্রিপিটাল এক্সেলারেশন কোন দিকে, আমার হাতের দিকে। তাহলে আমি 1 কেজি অবজেক্টের ক্ষেত্রে যদি দেখি, তাহলে 1 কেজি অবজেক্টের ক্ষেত্রে দেখবো কি এক্সেলারেশন কোন দিকে, আমার হাতের দিকে। এক্সেলারেশন কোন দিকে, আমার হাতের দিকে। ওই 1 কেজি অবজেক্টের উপরে টেনশন ফোর্স কত না T3। আচ্ছা, ওই 1 কেজিটা আমার হাত থেকে কতটা দূরে আছে না 3 মিটার দূরে আছে। ক্লিয়ার? আচ্ছা, 1 কেজি অবজেক্টের ক্ষেত্রে আমি কেন নিলাম, এর ক্ষেত্রে কেন নিলাম না, এর ক্ষেত্রে নিলাম না কেন? না, 1 কেজি অবজেক্টের ক্ষেত্রে কেবলমাত্র একটাই ফোর্স লাগছে, T3 লাগছে। একটাই ফোর্স লাগছে T3, বাকি কোনো ফোর্স নেই। তাহলে নেট ফোর্স ইজ ইকুয়াল টু কি হবে, T3। তাহলে নেট ফোর্স ইজ ইকুয়াল টু কি হয়, মাস ইনটু এক্সেলারেশন। এখানে এক্সেলারেশন হচ্ছে কোনটা, এসি। এখানে এক্সেলারেশন কোনটা, এসি। ক্লিয়ার? এখানে এক্সেলারেশন হচ্ছে সেন্ট্রিপিটাল এক্সেলারেশন। তাহলে m ইনটু এসি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, তাহলে m এর জায়গায় আমি কি লিখবো, 1 কেজি। এসি ইজ ইকুয়াল টু আমি কি লিখবো, এসি ইজ ইকুয়াল টু এখানে কি লিখবো, ওমেগা স্কয়ার r। এসি ইকুয়াল টু আমি কি লিখবো, ওমেগা স্কয়ার r। তাহলে ওমেগার ভ্যালু দেওয়া আছে, ওমেগা ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 2। তাহলে 2 স্কয়ার, রেডিয়াস হচ্ছে কত, 3। তাহলে 12 নিউটন। তাহলে T3 আমি কত পেয়ে গেছি না, T3 হচ্ছে 12 নিউটন। আচ্ছা, এরপরে নেক্সট T2 তে আসছি, সরি T2 বলছি, 2 কেজি অবজেক্টের উপরে আসছি। তাহলে 2 কেজি অবজেক্টের উপরে দেখো, তাহলে 2 কেজি অবজেক্টের উপরে T3 কোন দিকে, এদিকে। T2 কোন দিকে, এদিকে। এক্সেলারেশন কোন দিকে, এইদিকে। এক্সেলারেশন কোন দিকে আছে, এইদিকে আছে। আচ্ছা, এটা হচ্ছে কত না T2। আচ্ছা, তাহলে এক্সেলারেশন যেদিকে সেদিকে আমি পজিটিভ মানবো, কারণ এক্সেলারেশন যেদিকে সেদিকেই তো ফোর্স বেশি হবে, ডমিনেট করবে সেদিকেই তো বেশি ফোর্স। তাহলে নেট ফোর্স ইজ ইকুয়াল টু আমি কি করব, নেট ফোর্স ইজ ইকুয়াল টু কত হবে না T2 মাইনাস T3। কারণ এক্সেলারেশন যেদিকে আছে সেই দিকেই তো ফোর্সটা বেশি থাকবে। তাহলে T2 মাইনাস T3 ইজ ইকুয়াল টু কি লিখবো, m ইনটু ac। তাহলে m ইনটু কি লিখবো, ওমেগা স্কয়ার। m ইজ ইকুয়াল টু কি লিখবো, m ওমেগা স্কয়ার r। ক্লিয়ার? ac ইজ ইকুয়াল টু আমি কি লিখবো, ওমেগা স্কয়ার r। তো আচ্ছা, T2 মাইনাস T3, T3 এর ভ্যালু কিন্তু আমি অলরেডি বার করে নিয়েছি, কত, 12 নিউটন। তাহলে m ইজ ইকুয়াল টু কত না, m ইজ ইকুয়াল টু বলেছে 2 কেজি। ওমেগা ইজ ইকুয়াল টু কত, 2 রেডিয়ান পার সেকেন্ড, 2 স্কয়ার। রেডিয়াস হচ্ছে কত না, রেডিয়াস ছিল আমার সেন্টার থেকে রেডিয়াস কত ছিল, 2 মিটার। সেন্টার থেকে রেডিয়াস কত ছিল, 2 মিটার। তাহলে ইনটু 2, তাহলে কত হলো, 4 4 16। ক্লিয়ার? তাহলে 16। তাহলে T2 ইজ ইকুয়াল টু কত হলো, 16 প্লাস 12 ইজ ইকুয়াল টু 28 নিউটন। ক্লিয়ার? কত হলো, 28 নিউটন। নেক্সট T3 এর উপরে, তাহলে আমি T2 কত পেয়েছি, T2 কত পেয়েছি, 28 নিউটন। তাহলে এর থেকে এর উপরে বেশি ফোর্স টেনশন লেগেছে, এর থেকে এর উপরে বেশি টেনশন লাগবে। তাহলে সবথেকে বেশি টেনশন কার হবে, T1 এর। দেখি T1 এর কত হয়ে থাকে, দেখো T1 এর, তাহলে T1 এর উপরে ওয়েট কত না, 3 কেজি। T1 এর উপরে কি কি ফোর্স লাগছে, একটা T2 লাগছে, একটা T1 লাগছে। একটা T2 লাগছে আর একটা T1 লাগছে। এক্সেলারেশন কোন দিকে না, টুয়ার্ডস দা সেন্টার, হয়েছে। আচ্ছা, এবার 3 কেজি অবজেক্টটা রেডিয়াস কত দিয়েছে না, রেডিয়াস দিয়েছে 1 মিটার। আচ্ছা, তাহলে এবারে নেট ফোর্স কত হবে না, যেদিকে এক্সেলারেশন সেদিকেই ফোর্স সবথেকে ডমিনেট করবে। তাহলে নেট ফোর্স আমি কত পাবো না, নেট ফোর্স ইজ ইকুয়াল টু T1 মাইনাস T2, T1 মাইনাস T2 ইকুয়াল টু m ইনটু ac। তাহলে m টা হচ্ছে কত, এখানে 3 কেজি। ac হচ্ছে কত, ওমেগা স্কয়ার r। তাহলে বসাবো, m হচ্ছে কত, 3 কেজি, ওমেগা স্কয়ার হচ্ছে 2 স্কয়ার, রেডিয়াস হচ্ছে 1 মিটার। তাহলে কত পেলাম, 12 নিউটন। তাহলে T1 মাইনাস T2 ইজ ইকুয়াল টু 12 নিউটন। T1 মাইনাস T2 ইজ ইকুয়াল টু 12 নিউটন। আচ্ছা, ওটাকে এখানে তুলে আনি। তাহলে T1 মাইনাস T2 ইজ ইকুয়াল টু কত পেয়েছি, 12 নিউটন। তাহলে T2 ইজ ইকুয়াল টু আমি কত বের করে নিয়েছি, T2 ইজ ইকুয়াল টু আমি বের করে নিয়েছি 28 নিউটন। তাহলে ওর পাশে পাঠিয়ে দিলাম, প্লাস 28 করে দিলাম। তাহলে কত হয়ে গেল, 40 নিউটন। তাহলে T1 ইজ ইকুয়াল টু কত পেলাম, 40 নিউটন।
তাহলে এই অবজেক্টটার উপরে সবথেকে বেশি টেনশন লাগু হচ্ছে, এই অবজেক্টটার উপরে সবথেকে বেশি টেনশন লাগু হচ্ছে। কিভাবে বোঝা গেছে না, প্রত্যেকটা অবজেক্টের ক্ষেত্রে এক্সেলারেশন হচ্ছে টুয়ার্ডস দা সেন্টার, টুয়ার্ডস দা সেন্টার। তাহলে প্রত্যেকটা অবজেক্টের যদি এক্সেলারেশন টুয়ার্ডস দা সেন্টার হয়, তাহলে সেই যেদিকে এক্সেলারেশন ক্রিয়া করবে সেই দিকে ফোর্স কি করবে, ডমিনেট করবে। তারপরে তাহলে প্রত্যেকটা অবজেক্টের ক্ষেত্রে আমি ফোর্সের এফবিডি নিচ্ছি, প্রত্যেকটা ফোর্স অবজেক্টের দ্বারা আমি ফোর্স এফবিডি নিচ্ছি। তাহলে ফার্স্ট অবজেক্টের ক্ষেত্রে এফবিডি কি হচ্ছে, এক্সেলারেশন এদিকে, টেনশন ফোর্স এদিকে, ডিসটেন্স হচ্ছে 3 মিটার। ক্লিয়ার, আমি লাগু করে দিয়েছি। এর ক্ষেত্রে এক্সেলারেশন যেদিকে সেদিকে ফোর্স হচ্ছে ডমিনেট করছে, তাহলে T2 - T3, তারপরে ড্যাশ পেয়েছি। তারপরে 3 কেজির ক্ষেত্রে কি করব, T1 টা ডমিনেট করবে, যেহেতু এক্সেলারেশন কোন দিকে, টুয়ার্ডস দ্য সেন্টার, তাহলে T2 থেকে T1 টা বড় হবে, তাহলে T1 - T2 করে m * ac করে বার করেছি। যে প্রত্যেকটা আমি T1 T2 বার করে নিয়েছি। তাহলে দেখো যে T1 টার উপরে সবথেকে বেশি টেনশন কিন্তু ক্রিয়া করছে। এরপরে যেটা করব, এরপরে যেটা আমরা করব যে কনিক্যাল পেন্ডুলাম। এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে কি, কনিক্যাল পেন্ডুলাম। সেন্ট্রিপেটাল ফোর্স দিয়ে যেটা করব সেটা হচ্ছে কনিক্যাল পেন্ডুলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখেছি, এই ক্ষেত্রে আমরা সবকিছুই লক্ষ্য করেছি প্রত্যেককে, আমরা এগুলো সবকিছু লক্ষ্য করেছি। অবজারভার প্রত্যেককে লক্ষ্য করেছে গ্রাউন্ড থেকে, অবজারভার প্রত্যেককে লক্ষ্য করেছে গ্রাউন্ড থেকে, মানে ইনার্সিয়াল ফ্রেম থেকে, গ্রাউন্ড থেকে মানে ইনার্সিয়াল ফ্রেম থেকে অবজারভার লক্ষ্য করছে। তাহলে সেন্ট্রিপেটাল ফোর্স যদি আমাকে লক্ষ্য করতে হয়, তাহলে কোথা থেকে লক্ষ্য করব, গ্রাউন্ড থেকে মানে ইনার্সিয়াল ফ্রেম থেকে। দেখো সেন্ট্রিপেটাল ফোর্স দিয়ে কনিক্যাল পেন্ডুলাম বোঝাচ্ছি, অবশ্যই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, অবশ্যই তোমাদের সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন দিয়ে আর সেন্ট্রিপেটাল ফোর্স দিয়ে সবকিছুই ক্লিয়ার করতে পারবো। কোশ্চেন নাম্বার, তাহলে এটাকে কোশ্চেন নাম্বার 2 মানতে পারো বা কনসেপ্টও মানতে পারো, এই হিসাবে অঙ্কও আছে। যে পাশে খুশি তোমরা এটাকে মানতেই পারো। ক্লিয়ার, যে পাশে খুশি তোমরা এটাকে মানতেই পারো। আচ্ছা দেখো কনসেপ্ট কি বলছি, কি বলছি না, কনিক্যাল পেন্ডুলাম দেখা হয়েছে, কনিক্যাল পেন্ডুলাম জানা আছে। কনিক্যাল পেন্ডুলাম কেমন হয়ে থাকে, শঙ্কুর মতো হয়ে থাকে। কনিক্যাল পেন্ডুলাম শঙ্কুর মতো হয়ে থাকে, এরকম করে রোটেট করতে থাকে। একটা রূপ থেকে যদি এমনি করে ঝোলানো থাকে কনিক্যাল পেন্ডুলাম, এরকম করে যদি ঝোলানো থাকে কনিক্যাল পেন্ডুলাম এরকম করে ঝুলতে থাকে, এরকম শঙ্কুর মতো। কেমন শঙ্কু, এই 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 শঙ্কু, এই ক্লিয়ার। এরকম নিচেরটা হরাইজন্টাল সারফেসটা কি হয়ে থাকে, রাউন্ড হয়ে যায়। হরাইজন্টাল সারফেসটা রাউন্ডের প্রকৃতি হয়ে থাকে, হরাইজন্টালটা কেমন হয়ে থাকে, রাউন্ড হয়ে থাকে। ক্লিয়ার। সাপোজ ধরো একটা অবজেক্টকে আমি কি করছি, এমনি করে ঝোলাতে আছে, তাহলে তাহলে ভার্টিক্যাল অ্যাক্সিসের সাথে, ভার্টিক্যাল অ্যাক্সিস হচ্ছে এটা, তাহলে ভার্টিক্যাল অ্যাক্সিসের সাথে দেখাচ্ছি, দেখো ভার্টিক্যাল অ্যাক্সিসের সাথে কনিক্যাল পেন্ডুলামটা কেমন করে ঝুলছে, দুলছে এরকম করে, এরকম করে। ক্লিয়ার, এরকম করে দুলতে আছে। তাহলে ভার্টিক্যালের সাথে একটা কোণ করে আছে, ভার্টিক্যালের সাথে একটা কোণ করে আছে। সাপোজ এটাকে আমি ধরে নিলাম থিটা কোণ করে আছে, এটাকে আমি ধরে নিলাম থিটা কোণ করে আছে। তাহলে ভার্টিক্যালের সাথে কতটা কোণ করে আছে, সাপোজ আমি ধরে নিলাম থিটা কোণ করে আছে। আচ্ছা একটা অবজেক্টকে আমি কি করছি, এমনি করে দোলাচ্ছি। তাহলে এমনি করে দোলালে দেখা যায় কনিক্যাল পেন্ডুলামের ক্ষেত্রে টাইম পিরিয়ড ইকুয়াল টু কত হয়ে থাকে, 2 পাই রুট আন্ডার L cos থিটা ডিভাইড বাই g। এই টাইম পিরিয়ডটা আমি পেয়ে থাকি কনিক্যাল পেন্ডুলামের ক্ষেত্রে। সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে কি হয়ে থাকে, যদি আমি সিম্পল হারমোনিক মোশন এখনো পর্যন্ত পড়াইনি, পড়াবো যখন আমি এটাকে ডেরিভেশন করব, t = 2 পাই রুট ওভার L বাই g। এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে। আচ্ছা এই দুটো জিনিসকে আমি একসাথে ডেরিভেশন করছি, কিভাবে করছি দেখো। তাহলে কনিক্যাল পেন্ডুলামের ক্ষেত্রে কি হয়ে থাকে, যখন অবজেক্টটা এমনি করে রোটেট করতে থাকে, তাহলে ওই অবজেক্টের ডাউনওয়ার্ডে কি হচ্ছে, mg। আচ্ছা এখানে অবজারভার কোথা থেকে দেখছে, গ্রাউন্ড থেকে দেখছে। অবজারভার এখন গ্রাউন্ড থেকে দেখছে, অবজারভার গ্রাউন্ড থেকে দেখা মানে অবজারভার এখন কিসে আছে, রেস্টে আছে। অবজারভার কিসে আছে, রেস্টে আছে। রেস্টে থাকা মানে কি, অ্যাক্সেলারেশন ইকুয়াল টু 0, মানে এটা হচ্ছে ইনার্সিয়াল ফ্রেম, এটা হচ্ছে ইনার্সিয়াল ফ্রেম। সেন্ট্রিপেটাল ফোর্সের যত কিছু আমরা করেছি সবগুলোই অবজারভারকে আমি কোথা থেকে ধরেছি না, গ্রাউন্ড থেকে, তার মানে রেস্টে মানে ইনার্সিয়াল ফ্রেম থেকে ধরেছি। আচ্ছা এই অবজেক্টটার উপরে কি দেখতে পাচ্ছি, এই অবজেক্টটা যখন এরকম রাউন্ড রাউন্ড খেলছে তখন আমি কি দেখতে পাচ্ছি, হরাইজন্টাল সারফেসে একটা সে রেডিয়াস তৈরি করবে, কারণ একটা সার্কুলার পাথের কি হবে, একটা রেডিয়াস হবে। তাহলে এই সার্কুলার পাথের যখন রেডিয়াসটা তৈরি হবে, তাহলে এই রেডিয়াসটা কত, আমি সামথিং ধরে নিলাম আমি স্মল আর, সামথিং আমি ধরে নিলাম স্মল আর।
তাহলে এই অবজেক্টটাই সার্কুলার পাথ রোটেট করছে কি জন্য? একমাত্র সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশনের জন্য। সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশনের জন্য যে কোনো অবজেক্ট সার্কুলার পাথ নেয়। সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশনই একমাত্র হেল্প করে সার্কুলার পাথে রোটেট করানোর জন্য। আর কোনো ফোর্স কিন্তু সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন যদি নাই থাকতো তাহলে কিন্তু সার্কুলার পাথ সৃষ্টি হতো না। তাহলে সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন কোন দিকে কাজ করছে? ওই হরাইজন্টাল সারফেসের ওই হরাইজন্টাল সার্কুলার পাথের কেন্দ্রের দিকে ক্রিয়া করছে। আচ্ছা, এবার নিচের দিকে কি কাজ করছে? এমজি। এদিকে কি কাজ করছে? টেনশন। তাহলে কি দেখলাম যে এই হচ্ছে নিচের দিকে অবজেক্ট এমজি, এর এপিটি যদি আমার টানার চেষ্টা হয়, টানতে যদি থাকি, তাহলে কি দেখবো? এদিকে হচ্ছে টেনশন। তাহলে এই টেনশনটা হরাইজন্টাল সারফেসের সাথে এই ভার্টিক্যাল কম্পোনেন্টের সাথে কতক্ষণ করে আছে? থিটা। তাহলে এই টেনশনকে যদি আমি দুটো কম্পোনেন্টে ডিভাইড করি, তাহলে একটা দিকে হচ্ছে কি টি, এটা যদি থিটা হয় এটাও থিটা, তো এদিকে হচ্ছে কি টি cos থিটা আর এদিকে হচ্ছে কি টি sin থিটা। ক্লিয়ার? আচ্ছা, তো এই দিকে কি কাজ করছে? সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন। তাহলে সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন যদি এই দিকে কাজ করে তাহলে সেন্ট্রিপেটাল ফোর্সও এইদিকে, সেন্ট্রিপেটাল ফোর্সও এইদিকে, তাহলে সেন্ট্রিপেটাল ফোর্স এফসি তারও ডিরেকশন কোন দিকে হবে? এইদিকে হবে। ক্লিয়ার? কেন্দ্রের দিকে হবে। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, অতএব এখন আমি কি দেখতে পাচ্ছি? ওই অবজেক্টটা যখন এই জায়গাটায় আছে সে তো রোটেশনাল সার্কুলার পাথ নিয়ে ঘুরছে, তাহলে নাই সে ওই অবজেক্টটা বাইরের দিকে যাচ্ছে, নাই সে অবজেক্টটা ভিতরের দিকে আছে, সে ওই সার্কুলার পাথের মধ্যেই আবদ্ধ আছে। তাহলে আমি ধরতে পারি কি সেটা ইকুইলিব্রিয়াম অবস্থান। তাহলে ইকুইলিব্রিয়াম অবস্থানে আমরা কি দেখব? ইকুইলিব্রিয়াম অবস্থানে আমরা কি দেখব? যে t cos থিটা ইকুয়াল টু হচ্ছে কি mg, আর t sin থিটা যেটাই বোঝাচ্ছে কি fc। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, t sin থিটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি? t sin থিটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি? mac। তাহলে t sin থিটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি? mac এর জায়গায় আমি কি লিখতে পারি? v স্কয়ার বাই r। t sin থিটার জায়গায় আমি কি লিখতে পারি? v স্কয়ার বাই r বা m ওমেগা স্কয়ার r, এটাও লিখতে পারি, যেটা খুশি। ক্লিয়ার দেখা যাচ্ছে? একদম। আচ্ছা, তাহলে এটাকে আমি ইকুয়েশন 1 দিলাম, এটাকে আমি ইকুয়েশন 2 দিলাম। তাহলে ইকুয়েশন 1 বাই ইকুয়েশন 2 করে দিলাম। তাহলে t sin থিটা বাই t cos থিটা সমান কত হয়ে যাবে? sin থিটা ডিভাইড বাই cos থিটা। তাহলে sin থিটা ডিভাইড বাই cos থিটা, তাহলে উপরে কি পড়ে থাকলো? m ওমেগা স্কয়ার r, নিচে পড়ে থাকলো mg, mm ক্যান্সেল, তো ওমেগা স্কয়ার r ডিভাইড বাই g। আচ্ছা, তাহলে আমি একটা কনিক্যাল পেন্ডুলাম, এটা কি ছিল? আমার কনিক্যাল পেন্ডুলাম। তাহলে এই কনিক্যাল পেন্ডুলামের আমি কি বার করতে চাইছি? পেন্ডুলামের কি বার করতে চাইছি? টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ডের ফর্মুলা কি পড়েছি না? t 2 পাই বাই ওমেগা। তাহলে এখান থেকে আমি ওমেগাটাকে বার করে নেব। এখান থেকে আমি কি বার করব? ওমেগাটাকে বার করে নেব। আচ্ছা, এই আরটা কি ছিল? আচ্ছা, আরটা এখানে আমরা স্মল আর নিয়েছিলাম না, আরটা আমরা এখানে স্মল আর নিয়েছিলাম। তাহলে এই আরটা কি ছিল না? এই আরটা ছিল ওই হরাইজন্টাল সারফেসের রেডিয়াস, ওই হরাইজন্টাল সার্কুলার পাথের রেডিয়াস, এটার রেডিয়াস। আচ্ছা, এই রেডিয়াসটা আমি কত ধরেছিলাম? r। তাহলে এবারে এটা যদি আমি জয়েন করে দিই, এই স্ট্রিংটার তো একটা লেন্থ অবশ্যই আছে, স্ট্রিংটার লেন্থ দিন, সাপোজ ধরে নাও l, স্ট্রিংটার লেন্থ হচ্ছে কত? l। আচ্ছা, তাহলে এবারে এইখান থেকে আমি কি বলতে পারি? sin থিটা ইজ ইকুয়াল টু কি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। বোঝা গেছে? তাহলে পারপেন্ডিকুলার, তাহলে থিটা যে তলের সাথে থাকবে সেটাই হচ্ছে কি? বেস। তাহলে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে কি হাইপোটেনাস। তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু আমি কি লিখব? l বাই r। তো r ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি? l বাই sin থিটা। r ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি? l বাই sin থিটা। ক্লিয়ার করতে পেরেছি? এতদূর ক্লিয়ার? আচ্ছা, তাহলে r ইজ ইকুয়াল টু আমি কি লিখলাম? ও আচ্ছা, পারপেন্ডিকুলার বাই, আচ্ছা এখানে গোলমাল হয়ে গেছে না, এখন পারপেন্ডিকুলার r বাই l। তাহলে r ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি? l sin থিটা। ক্লিয়ার? তো r এর জায়গায় আমি কি বসিয়ে দিলাম? l sin থিটা। তো sin থিটা ডিভাইড বাই cos থিটা ইকুয়াল টু ওমেগা স্কয়ার ইনটু l sin থিটা ডিভাইড বাই কি? g। তার sin থিটা বোথ সাইডে কেটে দিলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি? g বাই l cos থিটা, g বাই
এল কস থিটা লিখতেই পারি। আচ্ছা, তো ওমেগা ইজ ইকুয়াল টু আমি কি লিখবো, রুট আন্ডার জি বাই এল কস থিটা। তাহলে টি ইজ ইকুয়াল টু আমি কি পেয়েছি, 2 পাই বাই ওমেগা, তাহলে 2 পাই ইনটু রুট আন্ডার এল কস থিটা বাই জি। ওমেগাটা 1 বাই আছে, তাহলে এটাকে উল্টালে কি হবে, এল কস থিটা বাই জি। তাহলে টি ইজ ইকুয়াল টু আমি কত পেলাম, 2 পাই রুট ওভার এল কস থিটা বাই জি। ক্লিয়ার? তো সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে কি হয়ে থাকে না, সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে কি হয়ে থাকে না, সিম্পল হারমোনিক কনিক্যাল পেন্ডুলাম যেমন করে এমনি করে এক ভার্টিক্যালের সাথে একটা থিটা ডিগ্রি কোণ করে রোটেট করতে থাকে, কিন্তু সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে কিভাবে রোটেট করতে থাকে, এরকম করে রোটেট। সেখানে কিন্তু সারফেস বরাবর একটা সার্কুলার পাথের সৃষ্টি হয় না, একটা লাইন বরাবর এইভাবে রোটেট করতে থাকে। তাহলে এরকম করে যদি রোটেট করতে থাকে, তাহলে এই ক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে থাকে, 0 ডিগ্রি। এই ক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে থাকে, 0 ডিগ্রি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু যদি 0 হয়, cos থিটা, cos থিটা, তাহলে থিটা জায়গায় যদি 0 বসাই, cos 0 এর ভ্যালু কত, 1। তাহলে t ইজ ইকুয়াল টু কত পাবো, 2 পাই রুট ওভার l বাই g। এটাই হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের টাইম পিরিয়ডের ইকুয়েশন। ক্লিয়ার? এটাই হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের টাইম পিরিয়ডের ইকুয়েশন। তাহলে যেদিকে এক্সেলারেশন সেদিকে সেন্ট্রিপিটাল ফোর্স, তাহলে সেদিকে যদি সেন্ট্রিপিটাল ফোর্স হয়, তাহলে যে সেন্ট্রিপিটাল ফোর্স যেদিকে কাজ করছে সেই টি সাইন থিটা তো সেদিকে কাজ করছে। তাহলে আবার এই অবজেক্টটা ইকুইলিব্রিয়াম অবস্থানে আছে, তো x = t sin থিটা আমি এই কারণেই বসাতে পেরেছি। তারপরে আমি কি করেছি, তারপরে আমার ডেরিভেশন আর কিছুই নেই। এবারে যেটা করাবো সেটা হচ্ছে ডেথ ওয়েলের এক্সপেরিমেন্ট। এবারে যেটা করাবো ডেথ ওয়েল। ডেথ ওয়েল কি বলছে, ডেথ ওয়েল মানে কি জানো, মরণ কুয়া। মরণ কুয়া আমরা শুনেছি যে ওই মরণ কুয়ার মধ্যে একটা লোক কি হয়, একটা মোটরসাইকেলে চেপে বা গাড়িতে চেপে বনবন করে ঘুরতে থাকে, বনবন করে ঘুরতে থাকে। কি বিকট আওয়াজ হয়, তারা তার মোটরসাইকেলের কি সাইলেন্সার গুলোকে খুলে দেয়, দিলে বিকট আওয়াজ হয়। সে যাই করুক, কিন্তু ওই লোকগুলো ওখানটায় ফিজিক্সের কি নীতিটা লাগাচ্ছে সেটাই আমরা দেখব। ফিজিক্সের কি নীতিটা লাগাচ্ছে সেটাই আমরা এখানটায় দেখব। ক্লিয়ার? ফিজিক্সের কি নীতিটা লাগাচ্ছে সেটাই আমাদের দেখা। দেখো ডেথ ওয়েলের, তাহলে এটাকে কোশ্চেন নাম্বার 3 ও ধরতে পারো বা কনসেপ্টও ধরতে পারো। তাহলে আমি কি বলবো, ডেথ ওয়েল। ডেথ ওয়েল, আচ্ছা ডেথ ওয়েলের ক্ষেত্রে কি হয়ে থাকে, সাপোজ ধরো সাইডেই করি, এরকম একটা ডেথ ওয়েল আমি ধরে নিলাম, এরকম একটা ডেথ ওয়েল ধরে নিলাম। এই ডেথ ওয়েলের মধ্যে কি দেখি না, একটা লোক মরণ কুয়া ডেথ ওয়েলের মধ্যে বনবন করে ঘুরতে আছে। তাহলে যখন ঘোরে তখন ওই লোকটা যখন এরকম করে ঘুরতে আছে, তখন কি এমন ভেলোসিটিতে ঘুরলে পরে সে নিচের দিকে পড়ে যায় না। তাহলে আমাকে ওই ম্যাক্সিমাম ভেলোসিটিটা, ওই মিনিমাম ভেলোসিটিটা আমাকে কি করতে হবে, বার করতে। ওই মিনিমাম ভেলোসিটি আমাকে পার করতে হবে, যে ওই মিনিমাম ভেলোসিটির নিচে যদি চলে আসে সে তাহলে পড়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে কি করছে না, ওই লোকটা যখন এই জায়গাটায় আছে, তখন এই মরণ কুয়ার এই সারফেসে সে যখন এখানে থাকে, তখন এই সারফেসটা কি করছে, এরপর একটা নরমাল রিঅ্যাকশন দিচ্ছে। এরপরে কি করবে, একটা নরমাল রিঅ্যাকশন অ্যাপ্লাই করবে। উপরন্তু এই যে সার্কুলার পাথ বরাবর ঘুরছে, এই সার্কুলার পাথ বরাবর ঘোরানোর জন্য কে রোটেট করছে, এই সার্কুলার মোশনের জন্য হেল্প করছে কে, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। তো সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন কোন দিকে কাজ করছে, টুয়ার্ডস দা সেন্টার। সাপোজ আমি ধরে নিলাম এই মরণ কুয়ার রেডিয়াস হচ্ছে কত না, ক্যাপিটাল আর। মরণ কুয়ার রেডিয়াস হচ্ছে কত, ক্যাপিটাল আর। তাহলে যেদিকে অ্যাক্সেলারেশনটা ডমিনেট করছে সেই দিকেই কি কাজ করছে, সেন্ট্রিপিটাল ফোর্স। সেই দিকে হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। আচ্ছা, তাহলে আমি কি বলতে পারি যে নরমাল রিঅ্যাকশনটাই হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, যেটাই হচ্ছে কি mv²/r, সেটাই হচ্ছে কি mv²/r। আচ্ছা, তো এখানটায় অবজেক্টটা তো এখানে আছে, তাহলে অবজেক্টের ওয়েট কোন দিকে কাজ করছে, নিচের দিকে। অবজেক্টের ওয়েট কোন দিকে, নিচের দিকে। তাহলে ওই অবজেক্টটা তো পড়ে যাওয়ার কথা,
একটা কুয়োর মধ্যে একটা লোক এইভাবে ঘুরছে, তাহলে সেন্টারের দিকে কি কাজ করছে? সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন। যে সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশনের জন্য সে কুয়ার মধ্যে এমনি করে গোল গোল করে ঘুরতে পারছে। কিন্তু সে যখন এই সারফেসের এই কন্টাক্টে এলো, তাহলে এই কন্টাক্ট প্রত্যেকটা জায়গায় কন্টাক্টে আছে, তো তাহলে সারফেসের এই কন্টাক্টে এলো, তখন নিচের দিকে কি কাজ করছে? এমজি। তাহলে নিচের দিকে এমজি কাজ করছে, তাহলে এই এমজি বলের জন্য ওই মোটর বাইকারটা কি হতো? পড়ে যেত। কিন্তু তার যেদিকে ফোর্স গেইন করবে, সেই ফোর্সকে অপোজ করার জন্য কে সৃষ্টি হবে? ফ্রিকশন ফোর্স। তাহলে ফ্রিকশন ফোর্স কোন দিকে ক্রিয়া করবে? ওই ফোর্সের অপোজিটে কাজ করবে কে? ফ্রিকশন ফোর্স। কারণ ফ্রিকশন ফোর্স কি করে না, যেদিকে সে পড়তে চাইছে তার অপোজিটে কাজ করবে। কারণ যেদিকে রিলেটিভ মোশন হবে তার অপোজিটে ফ্রিকশন ফোর্স কাজ করবে, এটুকুই আমরা জেনে এসেছি। তাহলে ফ্রিকশন ফোর্স কাজ করবে কি না, সে যেদিকে পড়তে চাইছে তার অপোজিটে কাজ করবে। তাহলে ফ্রিকশন ফোর্স কি হবে না, এই ফ্রিকশন ফোর্স, তাহলে সে যদি না পড়তে চায় তাহলে ফ্রিকশন ফোর্স অফকোর্স তার সমান হবে বা তার থেকে বেশি হবে, তবেই সে কি হবে? পড়তে পারবে। না কার সাথে? না এমজির থেকে বেশি হবে, কারণ এমজি একমাত্র তাকে পড়তে সাহায্য করবে, এমজি তাকে পড়তে সাহায্য করবে, আর ফ্রিকশনই তাকে একমাত্র বাঁচাতে সাহায্য করবে। তাহলে ফ্রিকশনটাকে অবশ্যই এমজির থেকে বেশি হবে। তাহলে এই ফ্রিকশনটা কি ধরনের ফ্রিকশন হবে? এই ফ্রিকশনটা কি ধরনের ফ্রিকশন হবে? দেখো, এই সারফেসে যখন সে পড়তে শুরু করবে তখনই তো রিলেটিভ মোশন হবে। তাহলে যতক্ষণ পর্যন্ত রিলেটিভ মোশন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সারফেস বরাবর তার কাইনেটিক মোশন আসছে না। আরে ঘোড়াটাকে দেখা চলবে না, ঘোড়াটা তো সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশনের জন্য ঘুরছে, সেটার মোশন আমি বলছি না, তার এই মরণ কুয়ার রেসপেক্টে পড়ে যাওয়ার মোশন কথা আমি বলছি। তাহলে যখনই পড়বে তখনই এখানকার ফ্রিকশনটার রেসপেক্টে কাইনেটিক ফ্রিকশন সৃষ্টি হবে। তাহলে যখন সে পড়ছে না ততক্ষণ পর্যন্ত কি ফ্রিকশন লাগবে? স্ট্যাটিক ফ্রিকশন। কিন্তু সেই স্ট্যাটিক ফ্রিকশনের সর্বোচ্চ মান কত হবে? এফ লিমিটিং। সেটাকে আমরা কি বলবো? লিমিটিং ফ্রিকশন। তাহলে লিমিটিং ফ্রিকশনটার ম্যাক্সিমাম, তাহলে ওই লিমিটিং ফ্রিকশন যদি ক্রস করে যায় তখন কাইনেটিক ফ্রিকশন। তাহলে কাইনেটিক ফ্রিকশন যখনই চলে এলো তখনই লোকটা পড়ে গেল, ওই বাইকটা কি হবে? পড়ে যাবে। তাহলে লিমিটিং ফ্রিকশন পর্যন্ত সে কি করতে পারে? আসতে পারে। তাহলে তার ফ্রিকশনটাকে সর্বোচ্চ লিমিটিং ফ্রিকশন পর্যন্ত নিয়ে আসতে পারে। তারপরে কিন্তু তার থেকে যদি বেশি হয়ে যায়, কি তার থেকে যদি ফ্রিকশন বেশি হয়ে যায় তখনই আমরা কি দেখব? তার কাইনেটিক ফ্রিকশনে পরিণত হয়েছে, সে পড়ে গেছে। ক্লিয়ার? তাহলে সর্বোচ্চ তাকে কত দূর পর্যন্ত নিয়ে আসবে? লিমিটিং ফ্রিকশন। দেখো, স্ট্যাটিক ফ্রিকশন কি হয়ে থাকে? ভেরিয়েবল হয়ে থাকে। তাহলে স্ট্যাটিক ফ্রিকশন ভেরিয়েবল হয়ে থাকে। লিমিটিং ফ্রিকশন হচ্ছে ওই স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু। লিমিটিং ফ্রিকশন হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এই স্ট্যাটিক ফ্রিকশন থেকে কতদূর পর্যন্ত ক্রিয়া করে না, স্ট্যাটিক ফ্রিকশন 0 থেকে বেশি হয় আর এফ লিমিটিং এর থেকে কম হয়, তাহলে এটাই হচ্ছে কি স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে এফ স্ট্যাটিক ফ্রিকশনের সর্বোচ্চ ভ্যালুটাকে আমরা কি বলে থাকি? এফ লিমিটিং। তাহলে এই স্ট্যাটিক ফ্রিকশন এই সর্বোচ্চ ভ্যালু পর্যন্ত সে যেতে পারে। তারপরে যদি যায় তখন সে কি হয়ে যাবে? কাইনেটিক ফ্রিকশনে পরিণত হয়ে যাবে। তার আগে পর্যন্ত কি থাকবে? স্ট্যাটিক ফ্রিকশন। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, তাহলে এফ লিমিটিং আমার যে সর্বোচ্চ স্ট্যাটিক ফ্রিকশন, তাহলে এফ লিমিটিং ইজ ইকুয়াল টু আমি কি জানি? মিউ এন গ্রেটার দ্যান অফ এমজি। আচ্ছা, এন ইজ ইকুয়াল টু আমি কি পেয়েছি? সেন্ট্রিপেটাল ফোর্স, দ্যাট মিন্স এম ভি স্কয়ার বাই আর। তো মিউ ইজ ইকুয়াল টু এম ভি স্কয়ার বাই আর ইজ ইকুয়াল টু, আচ্ছা, গ্রেটার দ্যান ইকুয়াল টু এমজি। তো এমজি এমএম আমি ক্যান্সেল করলাম, তো ভি ইজ ইকুয়াল টু আমি কি করলাম? আর জি বাই মিউ রুট ওভার অফ। তাহলে এটাই হচ্ছে সেই মিনিমাম ভেলোসিটি, যে ভেলোসিটির নিচে নিলে ফ্রিকশনটা কমে যাবে এবং এমজিটা বেড়ে যাবে, সে পড়ে যাবে। তাহলে এই মিনিমাম ভেলোসিটির নিচে সে কখনোই আসবে না। ক্লিয়ার করা গেছে? এই মিনিমাম ভেলোসিটির নিচে সে কোনো মতেই আসবে না। তাহলে
এই ছিল আমাদের সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন এবং সেন্ট্রিপেটাল ফোর্স রিলেটেড সমস্ত কনসেপ্ট। এরপর আমি যেটা বলবো সেন্ট্রিফিউগাল। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল। কি বলছে সেন্ট্রিফিউগাল? না সেন্ট্রিফিউগাল কখন হয়ে থাকে, সেন্ট্রিফিউগাল কখন হয়ে থাকে। তাহলে এগুলো সব আচ্ছা সেন্ট্রিপেটাল পর্যন্ত যা কিছু আমি দেখেছি সবই আমি কি দেখেছি না অবজারভার কোথায় ছিল না রেস্টে ছিল। রেস্টে ছিল মানে গ্রাউন্ডে ছিল। এখন সেন্ট্রিফিউগাল ফোর্স ক্ষেত্রে আমি কি দেখব না সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স কি বলছে না সেন্ট্রিফিউগাল ফোর্সের আরেকটা নাম আছে সিউডো ফোর্স। ক্লিয়ার? সেন্ট্রিফিউগাল ফোর্সের একটা নাম আছে সিউডো ফোর্স। তাহলে আমরা অবশ্যই রেফারেন্স ফ্রেম আমরা কি জানি? রেফারেন্স ফ্রেম ক টাইপের হয়ে থাকে না রেফারেন্স ফ্রেম দু টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম, আরেকটা হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম। ইনার্শিয়াল ফ্রেমের ক্ষেত্রে কি হয়ে থাকে অ্যাক্সেলারেশন 0 হয়ে থাকে। নন ইনার্শিয়াল ফ্রেমের ক্ষেত্রে অ্যাক্সেলারেশন নট ইকুয়াল টু 0। তাহলে নন ইনার্শিয়াল ফ্রেম তখনই সম্ভব যখন এক্সেলারেটেড ফ্রেম হবে। তাহলে এক্সেলারেটেড ফ্রেমের ক্ষেত্রে নন ইনার্শিয়াল এক্সেলারেটেড কোন ফ্রেম যদি পাই তাহলে সেখানেই আমি নন ইনার্শিয়াল ফ্রেম ভাবতেই পারি, কারণ সেখানে এক্সেলারেশন অবশ্যই থাকবে। আর ইনার্শিয়াল ফ্রেম যদি হয়ে থাকে সেক্ষেত্রে এক্সেলারেশন 0 হবে। সেটা হচ্ছে কেমন করে না গ্রাউন্ড। সেটা হচ্ছে কোনটা হবে তার সুইটেবল এক্সাম্পল হচ্ছে গ্রাউন্ড। আর এটা হচ্ছে যে কোনো একটা পার্টিকেল উপরে তুমি বসে পড়ো, গাড়ির উপরে বসে পড়ো, বাইকের উপরে বসে পড়ো, সেগুলোই হয়ে যাচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম। তাহলে নন ইনার্শিয়াল ফ্রেমের ক্ষেত্রে একটা ডিরেকশন কোন দিকে হয়ে থাকে না নন ইনার্শিয়াল ফ্রেম কখন হয়ে থাকে? ধরো কোন একটা অবজেক্ট এমনি করে গোল গোল করে ঘুরছে। এবারে ওই অবজেক্টে একটা রেডিয়াস আছে, ওই সার্কুলার পাথের তো একটা রেডিয়াস আছে। এবারে ওই অবজেক্টের উপরে ধরো তুমি বসে আছো, তাহলে এই অবজেক্টটা যদি গোল গোল করে ঘুরতে থাকে তাহলে এর একটা এক্সেলারেশন অবশ্যই থাকবে। তাহলে এক্সেলারেশনটা কোন দিকে? সেন্টারের দিকে। কি সেন্ট্রিপেটাল এক্সেলারেশন। কিন্তু তুমি যখন ওই অবজেক্টের উপরে বসে আছো তখন তুমি কি দেখতে পাচ্ছ না যখনই সে এমনি করে ঘুরতে আছে তখনই তুমি কি দেখতে পাচ্ছ এমনি করে দূরের দিকে এমনি করে ঘুরতে আছে। যখনই অবজেক্টটা এমনি করে ঘুরতে আছে তখনই তুমি কি দেবে গাড়ির মধ্যে একটা টার্নিং এর ক্ষেত্রে লক্ষ্য করবে তখনও তুমি এরকম বাইরের দিকে ছিটকে যেন বেরিয়ে যাচ্ছ, তাহলে বাইরের দিকে ছিটকে বেরিয়ে যাওয়া মানে কি তখনই একটা বহির্মুখী একটা বল ক্রিয়া করছে। যে বহির্মুখী বলটা হচ্ছে সেটাই হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। সেটাকেই আমরা বলি সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্সের ডিরেকশন কোন দিকে না সেন্ট্রিপেটাল ফোর্সের অপোজিট দিকে। সেম সেন্ট্রিপেটাল ফোর্স যেদিকে কাজ করে সেন্ট্রিফিউগাল ফোর্স তার অপোজিটে কাজ করে। তাহলে এই ফোর্সটা তুমি কখন দেখতে পেলে না যখন তুমি ওই অবজেক্টটার উপরে এসে পৌঁছলে। তাহলে ওই অবজেক্টটা এখন কি অবস্থায় আছে না গোল গোল আকারে ঘুরছে, মানে এক্সেলারেটেড ফ্রেম। এটা হচ্ছে কি এক্সেলারেটেড ফ্রেম মানে নন ইনার্শিয়াল ফ্রেম বলো, নন ইনার্শিয়াল ফ্রেম। তাহলে নন ইনার্শিয়াল ফ্রেমের ক্ষেত্রেই আমরা কেবলমাত্র সেন্ট্রিফিউগাল ফোর্সটা ফিল করতে পারছি। এমনি তুমি যদি গ্রাউন্ড থেকে যদি দেখতে তাহলে গ্রাউন্ড থেকে দেখলে তুমি এই সেন্ট্রিফিউগাল ফোর্স পেতে না, তখন তুমি কি পেতে না কেবলমাত্র সেন্ট্রিপেটাল ফোর্সই আমি দেখতে পাচ্ছি, কেবলমাত্র সেন্ট্রিপেটাল ফোর্স দেখতে পাচ্ছি। তাহলে সেন্ট্রিপেটাল ফোর্স তুমি যখন গ্রাউন্ড থেকে দেখছো তখন কি হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স, তখন কি বলছো m * ac। যখন তুমি এর উপর থেকে বলছো তখন বলছো সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স কত হবে সেন্ট্রিপেটাল ফোর্সের অপোজিট ডিরেকশন। তার মানে আমি কি লিখব m ac, কিন্তু ডিরেকশন যেহেতু অপোজিট সেটা আমি কি লিখব মাইনাস। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে কত -m * ac, -m ac। মাইনাসটা দেওয়ার লক্ষ্য হচ্ছে কি না সেন্ট্রিপেটাল ফোর্সের অপোজিট ডিরেকশনে কাজ করে, যেহেতু সেন্ট্রিপেটাল ফোর্সের
অপোজিট ডিরেকশনে কাজ করে সেন্ট্রিফিউগাল ফোর্স, সেই জন্য আমি মাইনাসটাকে দিয়েছি। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স কোথায় দেখা যাবে না নন ইনার্শিয়াল ফ্রেমে দেখা যাবে, যেখানে অ্যাক্সেলারেশন থাকবে। তাহলে এখানে অ্যাক্সেলারেশন ছিল বলে আমি ফিল করেছি সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে এখানটা অ্যাক্সেলারেশন ছিল না, এখানটা আমি কোথায় আছি না গ্রাউন্ডে আছি। গ্রাউন্ড কি অবস্থায় থাকে না রেস্ট অবস্থায় থাকে। তাহলে রেস্ট ইজ ইকুয়াল টু কত? a ইকুয়াল টু 0। তার মানে ইনার্শিয়াল ফ্রেম, তার মানে ইনার্শিয়াল ফ্রেম। ক্লিয়ার? তার মানে ইনার্শিয়াল ফ্রেম। তাই ইনার্শিয়াল ফ্রেম থেকে আমি কি দেখতে পাচ্ছি? কেবল মাত্র সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন দেখতে পাচ্ছি। যখনই আমি উপরে পৌঁছালাম তখন সেন্ট্রিফিউগাল ফোর্স। এতটুকু লেখা আছে, এতটুকু লেখা আছে। আচ্ছা তুলে নাও। তাহলে এই সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়ে যেমন করে আমি সেন্ট্রিপেটাল ফোর্স কে যেমন কনিক্যাল পেন্ডুলাম, ডেথ ওয়েল যেমন করে আমি প্রুফ দিয়েছিলাম, সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়েও আমি কনিক্যাল পেন্ডুলাম আর ডেথ ওয়েল কে প্রুফ দিয়ে দিচ্ছিলাম। সব দেওয়া যাবে, সব এভরিথিং সব দিতে পারবো। ক্লিয়ার? দেখো সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়ে আমি কিন্তু সেই কনিক্যাল পেন্ডুলামের ক্ষেত্রে আমি দেখাতে চাইছি। সেই কনিক্যাল পেন্ডুলাম আমি নিলাম। এবারে ওই কনিক্যাল পেন্ডুলামের ক্ষেত্রে এখানে একটা কি ছিল? অবজেক্ট ছিল। ওই কনিক্যাল পেন্ডুলামে এটা কি ছিল? লেন্থ। এটা কি ছিল? স্ট্রিংটা লেন্থ। ক্লিয়ার? আচ্ছা এ কি করছিল? গোল গোল করে ঘুরছিল। যখন আমি গ্রাউন্ড থেকে দেখছিলাম তখন সেন্টারের দিকে কি কাটছে? একটা সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন কাজ করছে। যখন আমি গ্রাউন্ড থেকে দেখছি না, এবারে আমি সেন্ট্রিফিউগাল, তো আমি এখন গ্রাউন্ড থেকে দেখবো না, আমি এখন কোথায় চলে গেছি না ওই অবজেক্টের উপরে চলে গেছি। সাপোজ আমি ওই অবজেক্টের উপরে চলে গেছি, তাহলে ওই অবজেক্টের উপরে চলে গেলে আমি কি দেখবো? যখন সে গোল গোল করে ঘুরবে তখন আমি কি দেখবো? বাইরের দিকে একটা ফোর্স ফিল করব। তাহলে বাইরের দিকে যে ফোর্সটা আমি ফিল করব সেটাই হচ্ছে কি সেন্ট্রিফিউগাল ফোর্স। সেটাই হচ্ছে কি m ইনটু ac। তাহলে সেটাই হচ্ছে m ইনটু ac। তাহলে m ইনটু ac মানে হচ্ছে কি না mv স্কয়ার বাই r বা m ওমেগা স্কয়ার r। ক্লিয়ার হচ্ছে? আরটা হচ্ছে কোনটা না সেন্টার থেকে রেডিয়াস। তাহলে যে সারফেসে যে সার্কুলার মোশনটা নেবে সেই সার্কুলার মোশনের যে রেডিয়াসটা হবে সেটাই, সেই সার্কুলার মোশনের যে রেডিয়াসটা হবে সেটাই হচ্ছে রেডিয়াস। ক্লিয়ার? আচ্ছা তাহলে এই স্ট্রিং বরাবর উপরের দিকে একটা কি কাজ করছিল? টেনশন। তাহলে ভার্টিক্যালের সাথে কত অ্যাঙ্গেল করে কাজ করছে না থিটা অ্যাঙ্গেল করে। তাহলে টেনশনকে যদি আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করি, একটা হচ্ছে তাহলে এটাও থিটা হবে, তাহলে এদিকে হচ্ছে কি টি cos থিটা আর এদিকে হচ্ছে কি টি sin থিটা। ক্লিয়ার? তাহলে এখন যদি আমি ইকুইলিব্রিয়াম অবস্থানে থাকি, আমি যদি ইকুইলিব্রিয়াম অবস্থানে থাকি, না এদিকে যাচ্ছি না এদিকে যাচ্ছি, ফোর্সটা আমাকে ফিল করাচ্ছে কিন্তু আমি এদিকেও নড়ছি না তো এদিকেও নড়ছি না, তাহলে আমার এখন কি আসছে? ইকুইলিব্রিয়াম অবস্থান। তাহলে ইকুইলিব্রিয়াম অবস্থানে আমি কি দেখতে পাবো না টি sin থিটা ইকুয়াল টু m ওমেগা স্কয়ার আর টি sin থিটা ইকুয়াল টু কি লিখো? টি sin থিটা ইকুয়াল টু m ওমেগা স্কয়ার আর। ক্লিয়ার? আচ্ছা এই অবজেক্টটা ডাউনওয়ার্ডে কি কাজ করছে? mg। তাহলে টি cos থিটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি? mg। দেখো সেম জিনিস চলে এসেছে, আবার প্রুফ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা ডেথ ওয়েলের ক্ষেত্রে দেখো, ডেথ ওয়েল। তাহলে ডেথ ওয়েলের ক্ষেত্রে দেখো, ডেথ ওয়েলের ক্ষেত্রে আমি প্রুফ করছি। দেখো ডেথ ওয়েল, তাহলে দাঁড়া মার্কারটা একটু চেঞ্জ করে দিই। ডেথ ওয়েলের ক্ষেত্রে দেখো, তাহলে ডেথ ওয়েলের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম না ওই ডেথ ওয়েলের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম না একটা গোল গোল পাথে একটা বাইকার কি করছে? বনবন করে ঘুরতে আছে। বাইকার কি করছে? বনবন করে ঘুরতে আছে। তাহলে এর উপর বাইকার ধর, সাপোজ আমি ধরো বাইকার না তুমি বাইকার ধরে নাও, তাহলে তুমি যখন এইখানটা এর উপরে বসে আছো তখন কি দেখতে পাচ্ছ? একটা বাইরের দিকে একটা ফোর্স ফিল করছো। তাহলে বাইরের দিকে যে ফোর্সটা ফিল করছো সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে সেই সেন্ট্রিফিউগাল ফোর্স ইকুয়াল টু কত হবে? m ইনটু ac। ক্লিয়ার? তাহলে m ইনটু ac যদি হয় তাহলে ac ইকুয়াল টু হচ্ছে কি mv স্কয়ার বাই r। ac ইকুয়াল টু কি হচ্ছে? v স্কয়ার বাই r, তো mv স্কয়ার বাই r। আচ্ছা তাহলে এই সারফেস বরাবর একটা নরমাল রিঅ্যাকশন কাজ করবে কোন দিকে? সারফেস বরাবর পারপেন্ডিকুলার হচ্ছে কি নরমাল রিঅ্যাকশন। সারফেস বরাবর পারপেন্ডিকুলার হচ্ছে কি নরমাল রিঅ্যাকশন। আর ওই বাইকারের নিচের দিকে কি কাজ করবে? mg। তাহলে বাইকারটা যদি ইকুইলিব্রিয়াম অবস্থানে থাকে, যদি না স্কিড করতে থাকে, তাহলে উপর দিকে ম্যাক্সিমাম ফ্রিকশন কাজ করবে। তাহলে এই ম্যাক্সিমাম ফ্রিকশনটার জন্যই সে বাইকারটা কি করছে? পড়ছে না। ওই ম্যাক্সিমাম ফ্রিকশনটা হচ্ছে কি লিমিটিং ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন। ওই লিমিটিং ফ্রিকশন গ্রেটার দেন অফ কি হবে? mg অবশ্যই হতে হবে, নালে কিন্তু ওই বাইকারটা কি হবে? পড়ে যাবে। তাহলে f লিমিটিং ইজ ইকুয়াল টু আমি কি জানি না মিউ n।
তাহলে গ্রেটার দেন অফ mg, তাহলে মিউ, তাহলে n ইকুয়াল টু কি না n ইকুয়াল টু mv স্কয়ার, তাহলে n ইকুয়াল টু n টাকে অপোজ করছে কি mv স্কয়ার বাই r, তাহলে n ইকুয়াল টু আমি কি লিখতে পারি mv স্কয়ার বাই r, তাহলে n এর জায়গায় আমি কি লিখলাম mv স্কয়ার বাই r, তো গ্রেটার দেন ইকুয়াল টু mg। আচ্ছা, তো v ইকুয়াল টু তাহলে mm ক্যান্সেল, তো v ইকুয়াল টু আমি কি পেলাম rg বাই মিউ, গ্রেটার দেন ইকুয়াল টু rg বাই রুট আন্ডার rg বাই মিউ। ক্লিয়ার? তাহলে আগেটা তো আমরা সেম দেখেছিলাম, তাহলে এখন আমি কি করেছি, আমি এখন এই বাইটার উপরে গেছিলাম। আমি আগে কি দেখেছিলাম, আমি আগে বাইর থেকে লক্ষ্য করেছিলাম, যার কারণে আমি সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন আমি কেবলমাত্র ফিল করেছিলাম। এখন আমি কি করে গেছি, বাইকের উপরে চলে গেছি। তাহলে ওই বাইকের উপরে চলে যাওয়ার জন্য আমি এখন কি দেখতে পাচ্ছি, যে বাইরের দিকে একটা ফোর্স ফিল করছি। ক্লিয়ার? ক্লিয়ার? তো সেন্ট্রিপিটাল ফোর্স দিয়ে এভরিথিং করা যাবে। আচ্ছা, এরপরে আমি বলছি দেখো যে আচ্ছা আমরা আরো এক্সাম্পল সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়ে আরেকটা এক্সাম্পল নিচ্ছি। দেখো আরো এক্সাম্পল নিচ্ছি, আরো অনেক এক্সাম্পল নেব, অনেক এক্সাম্পল নেব। দেখো কি কি নিচ্ছি, দেখো সাপোজ ধরো আমরা কোশ্চেন নাম্বার এটা সাপোজ কত হবে 3 4 সামথিং যাই হবে, তাহলে কোশ্চেন দিয়ে দিলাম কি না কোনো আমরা অনেক সময় কি লিখেছি টার্নিং রোড, কনসেপ্টটা হচ্ছে কি টার্নিং রোড, এই কনসেপ্ট। তাহলে টার্নিং রোডের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না টার্নিং রোড এরকম ধরো একটা টার্নিং রোড, এই হচ্ছে একটা টার্নিং রোড। এই টার্নিং রোডে সাপোজ ধরো কোন একটা গাড়ি কি হচ্ছে একটা ভি ভেলোসিটিতে সামনের দিকে এগোচ্ছে। ক্লিয়ার? তাহলে এই টার্নিং রোডের তো একটা রেডিয়াস থাকবে না? হ্যাঁ, রেডিয়াস থাকবে। টার্নিং রোডের কি থাকবে, একটা অবশ্যই একটা রেডিয়াস থাকবে। টার্নিং রোডের একটা অবশ্যই রেডিয়াস থাকবেই থাকবে। ক্লিয়ার? টার্নিং রোডের একটা অবশ্যই রেডিয়াস থাকবে। তাহলে সে যখন একটা সার্কুলার পাথ নিচ্ছে, তখন ওই সার্কুলার পাথের along the radius towards the center কি কাজ করে, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। কি কাজ করে, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। ক্লিয়ার দেখা যাচ্ছে? পরিষ্কার দেখা যাচ্ছে একদম? আচ্ছা, তাহলে along the radius towards the center যে অ্যাক্সেলারেশন কাজ করে সেটাই হচ্ছে কি সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো এবারে গাড়িটা কিভাবে ঘুরছে না আমাদের সারফেস ওয়াইজ ভাবো, এখানটা তো উপরের দিকে, এটা এই বোর্ডটাকে যদি আমি শুয়ে দিই তাহলে কেমন দেখবো, সারফেস বরাবর দেখবো। তাহলে গাড়িটা এরকম করে ঘুরতে আছে। তাহলে গাড়িটা যখন ঘুরতে আছে, তখন গাড়িটা যখন এমনি করে ঘুরতে আছে, তার সেন্টারের দিকে কি কাজ করছে, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। এবারে তাহলে এটা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন আমরা কখন লক্ষ্য করেছিলাম না অবজারভার যখন গ্রাউন্ডে ছিল। এই অবজারভারকে তুলে আমি কি করলাম, ওই গাড়ির মধ্যে বসিয়ে দিলাম। তাহলে ওই গাড়ির মধ্যে যখন বসিয়ে দেব, তখন ওই অবজারভার কি করবে, বাইরের দিকে একটা ফোর্স ফিল করবে। তাহলে বাইরের দিকে যে ফোর্সটা ফিল করবে সেটাই হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে এই সেন্ট্রিফিউগাল ফোর্স কি হয়ে থাকে না সেন্ট্রিপিটাল ফোর্সের সাথে ইকুয়াল। তো সেন্ট্রিপিটাল ফোর্স ইকুয়াল টু কত হয়ে থাকবে, m ওমেগা স্কয়ার r, না হলে m v স্কয়ার বাই r। কারণ গাড়ি কি এখন বেগে চলছে না v ভেলোসিটিতে গিয়েছে। কেন আমি v ব্যবহার করতে চাইলাম না, গাড়ির আমরা মিটার কাঁটাতে আমরা কি লক্ষ্যে কি থাকে, গাড়ির মিটার কাঁটাগুলো স্পিডোমিটার হয়ে থাকে। সেখান থেকে আমরা স্পিড ডমিনেট করতে পারি, স্পিড লক্ষ্য করতে পারি। ওই স্পিড দেখে আমরা বুঝবো যে কতটা স্পিডে আমি গাড়ি চালালে পরে আমি স্কিড করব না, কতটা স্পিডে আমি গাড়ি চালালে পরে আমি স্কিড করব না, তার থেকে আমাকে কম ভেলোসিটিতে চালাতে হবে, কম স্পিডে চালাতে হবে। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স আমার এই পরিমাণ হলে পরে, তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স এই পরিমাণ হলে পরে আমার ঠিকঠাক থাকবে। কি পরিমাণ থাকবে, এবারে গাড়ির উপরের দিকে কি কাজ করছে, নরমাল রিঅ্যাকশন। গাড়ির নিচের দিকে কি কাজ করছে, সারফেস বরাবর নিচের দিকে কি কাজ করছে, এমজি। ক্লিয়ার? নিচের দিকে কি কাজ করছে, এমজি। তাহলে এই নরমাল রিঅ্যাকশন কাকে হেল্প করছে না এমজি কে। এই নরমাল রিঅ্যাকশন কাকে হেল্প করছে, এমজি কে। আচ্ছা, এবারে
এবারে আমি দেখতে পাচ্ছি কি না সেন্ট্রিফিউগাল ফোর্স যদি বেশি হয়ে যায় তখন গাড়িটা কি করবে, আস্তে আস্তে স্কিড করবে। তাহলে গাড়িটা যদি স্কিড করে যায় তাহলে কি হবে, সে দেওয়ালে গিয়ে ধাক্কা মারবে, তো গাড়ি গেল। তাহলে এই স্কিড করা থেকে রক্ষা করবে কে, যে সেন্ট্রিফিউগাল ফোর্স। তার স্কিডটা কোন দিকে করতে চাইছে, এই দিকে করতে চাইছে। তাহলে স্কিড করা থেকে তার যেদিকে তার কাইনেটিক মোশন হবে তার অপোজিট, যেদিকে তার মোশন হতে চাইছে তার অপোজিটে কে কাজ করবে, ফ্রিকশন ফোর্স। তার অপোজিটে কে কাজ করবে, ফ্রিকশন ফোর্স। তাহলে গাড়ি যখন এমনি করে রোটেট করছে, তাহলে রোটেট করার সময় গাড়ি কোন দিকে যেতে চাইবে, বাইরের দিকে যেতে চাইবে। গাড়ি কোন দিকে যেতে চাইছে, বাইরের দিকে যেতে চাইছে। তাহলে বাইরের দিকে যাওয়ার থেকে রক্ষা করে কে, গাড়ির চাকার যে দাগ কাটাগুলো থাকে, চাকায় যে দাগ কাটাগুলো থাকে সেগুলো কি করে থাকে, সেন্টারের দিকে তাকে আঁকড়ে ধরে থাকে, যাতে সে বাইরের দিকে চলে যেতে না পারে। তাহলে বাইরের দিকে চলে যাওয়া থেকে রক্ষা করছে কে, ফ্রিকশন ফোর্স। বাইরের দিক থেকে চলে যাওয়া থেকে রক্ষা করছে কে, ফ্রিকশন ফোর্স। তাহলে কি পরিমাণ সর্বোচ্চ ফ্রিকশন ফোর্স হলে পরে সে বাইরের দিকে স্কিড করবে না, সে তাহলে বাইরের দিকে চলে যাওয়া পর্যন্ত স্কিড করবে না। তাহলে বাইরের দিকে চলে যাওয়া আর সেন্টারের দিকে তাকে আঁকড়ে ধরে রাখা। তাহলে এই লাইন বরাবর, এই পাথ বরাবর আমি কি লক্ষ্য করতে পারছি, একটা ফ্রিকশন লক্ষ্য করতে পারছি। তাহলে ওইখানটা যদি ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকতে হয়, তাহলে ম্যাক্সিমাম ফ্রিকশন কত হতে পারবে, তাহলে তার থেকে বাইরের দিকে চলে গেলে কাইনেটিক ফ্রিকশনে পরিণত হয়ে যাবে। তাহলে ম্যাক্সিমাম কত ফ্রিকশন হতে পারবে, সেটাই হচ্ছে এফ লিমিটিং। এবারে ক্লিয়ার করতে হবে। তাহলে এফ লিমিটিং এর সাথে এম স্কয়ার আর যদি ইকুয়াল হয়ে যায় বা এফ লিমিটিং তার থেকে যদি বেশি হয়ে যায় তখন পর্যন্ত গাড়ি স্কিড করবে না। তাহলে এফ লিমিটিং এর ভ্যালুটা যদি এমভি স্কয়ার আর এর তুলনায়, এমভি স্কয়ার বাই আর এর তুলনায় বেশি হয় বা তার ইকুয়াল হয়, তাহলে গাড়ি কিন্তু স্কিড করবে না। এটুকু ক্লিয়ার? আচ্ছা, তো এফ লিমিটিং ইকুয়াল টু কি হয়ে থাকে না মিউ এ গ্রেটার দ্যান অফ এমভি স্কয়ার বাই আর। তো মিউ ইকুয়াল টু এটাকে মুছে, আচ্ছা এই নিচে করে দিলাম। তাহলে এন ইকুয়াল টু কি হয়ে থাকে, এমজি। তাহলে গ্রেটার দ্যান অফ এমভি স্কয়ার বাই আর। তো এম এম ক্যান্সেল করলাম, তো ভি স্কয়ার ইজ ইকুয়াল টু মিউ আর জি লিখলাম। আচ্ছা ভি স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু মিউ আর জি লিখলাম। আচ্ছা তো ভি ইজ ইকুয়াল টু আমি কি লিখলাম, গ্রেটার দ্যান ইকুয়াল টু রুট আন্ডার মিউ আর জি। তাহলে গাড়ির ভেলোসিটিটা এই মিউ আর জি থেকে, রুট আন্ডার মিউ আর জি থেকে যেন বেশি না হয়, সরি মিউ আর জি থেকে কম যাতে না হয়। তাহলে এর থেকে কি হতে হবে, বেশি হতে হবে, এর থেকে বেশি হতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে না বোঝায়নি? তাহলে এই মিউ আর জিটাই হচ্ছে সেই মিনিমাম ভেলোসিটি, যার থেকে বেশি হলে মিউ, তাহলে ভি হচ্ছে কি সেই মিনিমাম স্পিড যার থেকে বেশি হলে গাড়ি কি হবে, স্কিড করবে, গাড়ি কি হবে, স্কিড করে যাবে। তাহলে এর থেকে কম ভেলোসিটিতে আমি এই পথ দিয়ে রোটেট করতে পারবো। তাহলে এটাই হচ্ছে সেই মিনিমাম স্পিড। এর থেকে যদি আমি বেশি করে দিই তাহলে গেলাম, এর থেকে যদি আমি বেশি করে দিই তাহলে আমি কি করলাম, গেলাম। ক্লিয়ার হচ্ছে? এতটুকু বোঝা গেছে? একদম বোঝা গেছে। আচ্ছা আমাদের বাস্তব জীবনে আমি কি দেখে থাকি, আমরা বাস্তব জীবনে কি দেখে থাকি না, বাস্তব জীবনে আমি দেখে থাকি কি না, অনেক জায়গায়, গ্রামগঞ্জের জায়গায় আমরা কি দেখে থাকি না, এরকম আঁকামাকা চোরা রাস্তা থাকে। আবার অনেক জায়গায় কি থাকে, এমনি করে রাইট অ্যাঙ্গেল, পুরো রাইট অ্যাঙ্গেল বলবো না, অনেকটা রাইট অ্যাঙ্গেল থাকে। আবার কি আমরা দেখেছি কমনওয়েলথ গেম গুলো দেখেছি, সেখানটায় যে গাড়ি রেসিং গুলোতে হয়ে থাকে সেগুলোতে দেখবে অনেকটা বিশাল কার্ভ নিয়ে একটা টার্ন থাকে, বিশাল বড় একটা রেডিয়াসের একটা টার্ন থাকে।
বিশাল বড় রেডিয়াস, এরকম বিশাল বড় রেডিয়াস একটা তার থাকে। কেন থাকে, কি জন্য থাকে, কারণ কি, এগুলোর কারণ কি? দেখো এই ভি ইজিক্যাল টু ভি, ভি থেকে আমি কি লিখতে পাচ্ছি, ভি মিনিমাম কোন ভেলোসিটির জন্য হতে পারে, ভিটাকে আমি কিভাবে বাড়াবো, ভি মিনিমাম ইজিক্যাল টু রুট আন্ডার মিউ আর জি। তাহলে এই মিনিমাম ভি এর মানটা আমি কি করে বাড়াতে পারি, জি এর মানটা অফকোর্স আমি বাড়াতে পারবো না, কারণ জি এর মান খুব কম কম বৃদ্ধি পায় মানে অবস্থার পরিবর্তনে, মিউ আর আর এর উপরে ডিপেন্ড করছে ভি এর মান। তাহলে এই ভি এর মানটাকে আমি কিভাবে বাড়াতে পারি, না ভি এর মান আমি ভি এর মান একমাত্র বাড়ানোর মূল উপায় হচ্ছে কি, এই মিউ, মিউ হচ্ছে কি না, মিউ হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তাহলে মিউ কে যদি বাড়াই তাহলে ভি এর মান কি হতে থাকবে, বাড়তে থাকবে। তাহলে মিউ কে কি করে বাড়াবো, মিউ কে বাড়ানোর মূল লক্ষ্য হচ্ছে কি না, টায়ারের গ্রিপ গুলোকে আমাকে কি করতে হবে, ভালো করে দিতে হবে। ভালো ভালো কোম্পানির গ্রিপ গুলো কি থাকে, ভালো থাকে, তো আমি সেই হিসাবে আমি মিউ বাড়াতে পারি। সেকেন্ড হচ্ছে কি না, রেডিয়াস, রেডিয়াসের উপরে ডিপেন্ড করে। রেডিয়াস কি করতে চাইছে না, দেখো এরকম একটা শার্প কার্ভ যদি হতো তাহলে এর ক্ষেত্রে এইখানে হচ্ছে কি এইটুকু কার্ভ, তাহলে এইটুকু কার্ভের জন্য আমি কি পাবো, সার্কুলার পাথ হচ্ছে কি কম। তাহলে সার্কুলার পাথ যদি ছোট হয়ে থাকে তাহলে তার রেডিয়াস হচ্ছে কত, ছোট। তার রেডিয়াস হবে কি তার ছোট। একটা সার্কুলার পাথের রেডিয়াস যদি ছোট হয়ে থাকে, তার সার্কুলার পাথটা যদি ছোট হয়ে থাকে তার রেডিয়াস হবে কত, ছোট। তাহলে রেডিয়াস যদি ছোট হয় তাহলে ভেলোসিটির মানটা হবে কি হবে, কমে যাবে। ভেলোসিটির মানটাও কি হবে, কমাতে হবে। আচ্ছা, এর রেডিয়াস যদি বড় হয়ে থাকে, তাহলে রেডিয়াস যদি আমার বড় হয়ে থাকে তাহলে তার ভেলোসিটি হবে কি, ইনক্রিজ করবে। তাহলে স্কিড করা থেকে অনেকটা রেহাই পাবো। তাহলে ভেলোসিটি আমাকে কি করতে হবে, বাড়াতে হবে। তাহলে এই জন্য কমনওয়েলথ গেমগুলোতে যে স্পিডের যে রাস্তাগুলো, যে বাইকার স্পিডগুলোর যে রাস্তাগুলো বিশাল বড় বড় রেডিয়াসে তৈরি করা হয়, যে কারণের জন্য তাদের স্কিড করার মিনিমাম ভেলোসিটি থেকে স্কিড করার মিনিমাম ভেলোসিটি যেন অনেকটা বেশি করানো যায়, যার ফলে যাতে বাইকারগুলো না পড়ে যায়, না স্কিড করে। এই হিসেবে বাইকারগুলোর, তাহলে এই কারণে বাইক মানে রাস্তাগুলোর রেডিয়াস অনেক বড় করা হয়ে থাকে। ক্লিয়ার, ক্লিয়ার, এতদূর ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যেটা একটা বলবো, আজকের লাস্ট কোশ্চেন দিয়ে আমি কিন্তু আজকের লেকচারটা শেষ করব। সেটা হচ্ছে কি, আমরা দেখেছি অনেক জায়গায় দেখেছি বাউলস দেখেছি, তো বাউলস কেমন হয়ে থাকে, বাউলস কেমন হয়ে থাকে। আচ্ছা, সেটাও যদি না দেখে থাকো, ঘরে গ্রাইন্ডার মিক্সচার দেখেছো, গ্রাইন্ডার মিক্সচার, তাহলে ওই গ্রাইন্ডার মিক্সচারই ভাবো, ওই গ্রাইন্ডার মিক্সচারই ভাবো। তাহলে গ্রাইন্ডার মিক্সচারের ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করে থাকি না, গ্রাইন্ডার মিক্সচারের নিচের দিকেরটা এমনি থাকে, এমনি থাকে। তো এবারে তার নিচে যদি তুমি কোনো একটা কয়েন রেখে দাও, এবারে ওই গ্রাইন্ডার মিক্সচারটাকে কি করলে, অন করে দিলে, তো বাউলটা কি হলো, এমনি করে বল করে ঘুরতে থাকবে। তাহলে যখন তুমি অন করেছিলে তখন তুমি কি দেখেছিলে, ওই কয়েনটা এরকম নিচে ছিল। তাহলে সাপোজ ধরো ওই বাউলটার রেডিয়াস হচ্ছে কত, আর বাউলটার রেডিয়াস হচ্ছে কত, আর ক্লিয়ার, বাউলটার রেডিয়াস হচ্ছে কত, ক্যাপিটাল আর ধরে নাও। আচ্ছা, আর এটা হচ্ছে কি তার ভার্টিক্যাল লাইন। আচ্ছা, এইখানটা আছে, এটা হচ্ছে তার ভার্টিক্যাল লাইন। তাহলে এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে তার সুস্থিত অবস্থার সবথেকে স্টেবল পজিশন। এইটা ওই কয়েনটা সবথেকে স্টেবল পজিশন। এবারে যখনই তুমি এই বাউলটাকে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘোরাতে আছো, ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘোরাতে আছো, তখন তুমি কি দেখবে না, ধীরে 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 এই কয়েনটা আস্তে 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 কি হবে, উপরের দিকে উঠতে থাকবে। ধীরে ধীরে কয়েনটা আস্তে আস্তে কি হতে থাকবে, উপরের দিকে উঠতে থাকবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এই বাউলটার রেডিয়াস, তাহলে এদিকেও রেডিয়াস কত, আর এদিকেও রেডিয়াস, আর এদিকেও রেডিয়াস কত, আর সাপোজ আমি ধরে নিলাম সে ওই কয়েনটা তার ভার্টিক্যাল লাইন থেকে কতটা উপরে উঠেছে, না থিটা উপরে উঠেছে। তাহলে এই কতটা উপরে উঠেছে এই থিটাটাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে।
তাহলে সে যখন বনবন বনবন করে ঘুরতে আছে তখন কয়েনটার উপরে কি দেখতে পাচ্ছি না কয়েনটা আস্তে আস্তে ধীরে ধীরে উপরের দিকে উঠতে আছে। তো এটা আমি দেখতে পেলাম কোত্থেকে গ্রাউন্ড থেকে দেখতে পেলাম। গ্রাউন্ড থেকে আমি কি লক্ষ্য করছি না কয়েনটা ধীরে ধীরে উপরের দিকে উঠতে আছে। কেন উঠতে আছে কি জন্য উঠতে আছে এর ডেরিভেশন করার জন্য আমাকে কি করতে হবে আমি অবজার্ভার আমি কি করলাম এই কয়েনের উপরে আমার শরীরটাকে সিচুয়েট করলাম মনে মনে সিচুয়েট করলাম। তখন আমি কি দেখবো না তখন আমি এখন কোথায় এইখানটায় আছি আমি এখন কার উপরে আছি ওই কয়েনের উপরে আছি। তাহলে কয়েনের উপরে যখনই আমি পৌঁছে গেছি তখন কয়েনটা তেমনি করে ভ্রমণ করে ঘুরতে আছে কয়েনটা এই সার্কুলার পাথ বরাবর ঘুরতে আছে এই সার্কুলার পাথ বরাবর ঘুরতে আছে। এই সার্কুলার পাথের রেডিয়াস কিন্তু আর নয় এই সার্কুলার পাথের রেডিয়াস কিন্তু আর নয় এটা হচ্ছে সাপোজ কোন একটা আর ছোট আর ধরে নিলাম স্মল আর ধরে নিলাম ক্লিয়ার। তাহলে এই সার্কুলার পাথ কেন না যদি এই কয়েনটা দিয়ে এইখানটা যদি ঘুরতো তাহলে রেডিয়াস আর হতো কারণ প্রত্যেকটা জায়গায় কি হচ্ছে সার্কুলার পাথ একটা কমপ্লিট করছে তো ওই কয়েনটা। তাহলে ওই কয়েনটা সার্কুলার পাথ যে কমপ্লিট করছে সেই কমপ্লিট করার রেডিয়াসটা হচ্ছে কত না স্মল আর ধরেছি সেই কমপ্লিট করার রেডিয়াসটা আমি কত ধরেছি স্মল আর ধরেছি ক্লিয়ার। সেই কমপ্লিট করার রেডিয়াসটা আমি কত ধরেছি স্মল আর ধরেছি। আচ্ছা এখন আমি অবজারভার হিসেবে কোথায় আছি ওই কয়েনের উপরে আছি। তাহলে কয়েনের উপরে যখনই আছি তখন আমি কি লক্ষ্য করতে পারছি যে আমি একটা বাইরের দিকে একটা ফিল করছি। তাহলে বাইরের দিকে যে ফোর্সটা আমি ফিল করছি সেটাই হচ্ছে কি সেন্ট্রিফিউগাল ফোর্স সেটাই হচ্ছে কি সেন্ট্রিফিউগাল ফোর্স সেটাই হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে এই সেন্ট্রিফিউগাল ফোর্স কি হয়ে থাকে সেন্ট্রিফিউগাল ফোর্স m * ac। তাহলে এবারে লক্ষ্য করো ওই সার্কুলার পাথ বরাবর যখন ওই কয়েনটা ঘুরতে থাকছে তাহলে ওই সার্কুলার পাথের রেডিয়াস বরাবর যে অ্যাক্সেলারেশনটা কাজ করছে সেটাই হচ্ছে সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন যেটা আমি গ্রাউন্ড থেকে লক্ষ্য করছিলাম কিন্তু গ্রাউন্ড থেকে এতটা ডিটেইলস আমি নিতে পারছিলাম না। তখন আমি চলে গেলাম কোথায় ওই এক্সেলারেটেড ফ্রেমে। তাহলে এক্সেলারেটেড ফ্রেমে যখনই আমি চলে গেলাম এক্সেলারেটেড ফ্রেমে কি ফোর্স গেইন করে না সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স তখন কোন দিকে না বাইরের দিকে সেন্ট্রিফিউগাল ফোর্স কোন দিকে না বাইরের দিকে। তাহলে যেদিকে সেন্ট্রিপিটাল ফোর্স ক্রিয়া করবে সেন্ট্রিফিউগাল ফোর্স তার অপোজিটে। ক্লিয়ার করা গেছে। আচ্ছা তো এবারে আমি কি দেখলাম এবারে এই কন্টাক্ট সারফেস বরাবর এই কন্টাক্ট সারফেস কয়েন আছে আর এটা হচ্ছে তার কন্টাক্ট সারফেস। তাহলে এই কন্টাক্ট সারফেস বরাবর যে ফোর্স ক্রিয়া করে সেটাকে আমরা কি বলে থাকি নরমাল ফোর্স। এই কন্টাক্ট সারফেস বরাবর যে ফোর্সটা ক্রিয়া করে সেটাই হচ্ছে নরমাল ফোর্স। এই কয়েনটার নিচের দিকে কি ফোর্স কাজ করছে না mg। কয়েনটার নিচের দিকে কি ফোর্স কাজ করছে mg। আচ্ছা তাহলে এখন আমি ধরে নিলাম কি এই বাউলটা হচ্ছে কি স্মুথ বাউলটা হচ্ছে স্মুথ মানে ফ্রিকশনলেস বাউলটা হচ্ছে কি স্মুথ ফ্রিকশনলেস। তাহলে আমাকে থিটাটাকে কি করতে হবে বার করতে বলেছে। কি করে বার করব ছবিটা এখানটা একটু করে নি। তাহলে এই ছিল কয়েন এই ছিল সার্কুলার পাথ। আচ্ছা এই ছিল সার্কুলার পাথ এই হচ্ছে আমার রেডিয়াস স্মল আর এদিকে হচ্ছে আমার কি সেন্ট্রিফিউগাল ফোর্স m * ac তাহলে m হচ্ছে কয়েনটার মাস আর ac হচ্ছে কি v²/r। ac হচ্ছে কত। তো এতক্ষণ আমি কি দেখলাম না এই সেন্ট্রিফিউগাল ফোর্সটা কি জন্য এলো না এই সার্কুলার পাথ বরাবর রোটেট করছে বলে। তাহলে সে সার্কুলার পাথ বরাবর রোটেট করছে এই কারণে একটা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন নিশ্চয়ই এসেছিল। সার্কুলার পাথ কি জন্য রোটেট করবে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন এসেছে বলে। তাহলে এই সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনটা কার জন্য এইখানে যে সার্কুলার পাথটা সৃষ্টি হয়েছে এর জন্য সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনটা সৃষ্টি হয়েছে। তাহলে এই সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের তাহলে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনটাকে আমি অবজার্ভ করার জন্য আমি কোথায় গেছিলাম এই ফোর্সটাকে গণনা করার জন্য আমি কোথায় চলে গেছিলাম ওই অবজারভারের উপর। তখন আমি দেখেছিলাম কি বাইরের দিকে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে। আচ্ছা
ঠিক আছে। তো তো তাহলে এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে ওই বাউলটার সেন্টার, তাহলে ওই বাউলটা সেন্টার। তাহলে এই দিকের থেকে আমি কি কাজ করেছিলাম, তাহলে সেন্টার বরাবর কি কাজ করছে, নরমাল রিঅ্যাকশন। তাহলে এই নরমাল রিঅ্যাকশনের আমি কি করলাম, দুটো কম্পোনেন্ট নিলাম, একটা হচ্ছে আচ্ছা এইটা হচ্ছে কত থিটা। তাহলে আমার গিভেন ভ্যালু কোনগুলো, একটা হচ্ছে আর, তাহলে এটা হচ্ছে কত রেডিয়াস আর, কারণ বাউলের চারিদিকে রেডিয়াসটা হচ্ছে কি সেম, রেডিয়াসটা হচ্ছে সেম, ক্লিয়ার। আচ্ছা এটাও রেডিয়াস আর, এটাও রেডিয়াস আর, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে কি নরমাল রিঅ্যাকশন, তাহলে এটা যদি থিটা হয় এটা হচ্ছে থিটা, তাহলে থিটা আমাকে বার করতে হবে। তাহলে গিভেন ভ্যালু কোনগুলো, আর গিভেন আছে, এম টা গিভেন আছে, জি গিভেন আছে, নিচের দিকে হচ্ছে কি এমজি, নিচের দিকে হচ্ছে কি এমজি। তাহলে থিটাটাকে আমাকে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। তাহলে এদিকে কি কাজ করছে, n cos থিটা, এদিকে কি n sin থিটা, n sin থিটা। তাহলে পয়েন্টটা যদি এখন ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকে, পয়েন্টটা এখন ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকে, কি অবস্থায় আছে, ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে। তাহলে n sin থিটা, n sin থিটা ইকুয়াল টু আমি কি বলতে পারি, mv স্কয়ার বাই r, সেন্ট্রিফিউগাল ফোর্স mv স্কয়ার বাই r, এতটুকু ক্লিয়ার। আচ্ছা n cos থিটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি, n cos থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, mg। আচ্ছা দুটো ইকুয়েশনকে আমি কি করে দিলাম, 1 আর 2 দ্বারা ভাগ করে দিলাম। তো আমি কি পাবো, n n ক্যান্সেল হয়ে যাবে, m m ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি পাবো, sin থিটা ডিভাইড বাই cos থিটা ইকুয়াল টু v স্কয়ার বাই rg, v স্কয়ার বাই rg, এটুকু ক্লিয়ার। আচ্ছা r টা কিন্তু আমাদের গিভেন ভ্যালু ছিল না, r হচ্ছে যে কোনো সার্কুলার পাথের রেডিয়াস হতে পারে, সে যেখানকার খুশি। তাহলে এই রেডিয়াসটা আমি কি করে গণনা করব, তাহলে এই রেডিয়াসটা গণনা করার জন্য আমি কি করলাম, আচ্ছা এই ট্রায়াঙ্গেলটা নিলাম, এই ট্রায়াঙ্গেলটা, এই যে এই ট্রায়াঙ্গেল। তাহলে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এইটা ছিল কত r, এটা হচ্ছে কত স্মল r, এটা হচ্ছে কত থিটা। আচ্ছা তো sin থিটা ইকুয়াল টু কি হয়ে থাকে না, sin থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। এটা হয়ে গেছে কি আমাদের বেস, এটা হয়ে গেছে কি পারপেন্ডিকুলার, আর এটা হয়ে গেছে হাইপোটেনিয়াস। তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। তাহলে স্মল r ইকুয়াল টু আমি কত পেয়েছি, স্মল r ইকুয়াল টু কত পেলাম, sin থিটা ইনটু r। তাহলে স্মল r এর ভ্যালুটা আমি কি করলাম, বসিয়ে দিলাম। স্মল r এর ভ্যালুটা কি করব না, বসিয়ে দেব, ক্লিয়ার। আচ্ছা স্মল r এর ভ্যালুটা যদি বসিয়ে দিই, তাহলে v স্কয়ার বাই rg, আর হচ্ছে কত স্মল r, স্মল r ইকুয়াল টু কত না r sin থিটা, স্মল r ইকুয়াল টু কত না r sin থিটা, ক্লিয়ার। স্মল r ইকুয়াল টু কত বেরিয়েছে, r sin থিটা। আচ্ছা তো থিটা ইকুয়াল টু, থিটাটা তো একটু গোল মেলে চলে এলো কেন, n sin থিটা আচ্ছা এটা যদি আমি m ওমেগা স্কয়ার r দ্বারা করি, দাঁড়া একটু ওয়েট করো, m v স্কয়ার r আর m ওমেগা স্কয়ার r ইকুয়াল টুই হবে, m ওমেগা স্কয়ার r দ্বারা যদি করি তাহলে আচ্ছা এখান থেকে একটু লক্ষ্য করো, আরে m v স্কয়ার বাই r m ওমেগা স্কয়ার r একই ব্যাপার, একই ব্যাপার, শুধু ক্যালকুলেশনের রীতিটা দেখতে হবে। তাহলে 1/2 করলাম, 1/2 সেম কেস। তাহলে sin থিটা ডিভাইড বাই cos থিটা, sin থিটা ডিভাইডেড বাই কি হবে, cos থিটা। তো mm ক্যান্সেল হবে, তো ওমেগা স্কয়ার r বাই g। তো r ইকুয়াল টু আমি কি লিখতে পারি, r ইকুয়াল টু ওমেগা স্কয়ার ক্যাপিটাল R sin থিটা ডিভাইডেড বাই g, ক্লিয়ার। আচ্ছা এবারে sin থিটা কি হলো, ক্যান্সেল হলো। আচ্ছা এবারে cos থিটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি, cos থিটা ইকুয়াল টু g বাই ওমেগা স্কয়ার r, g বাই ওমেগা স্কয়ার r। তো থিটা ইকুয়াল টু কি পাবো না cos ইনভার্স g বাই ওমেগা স্কয়ার r,
ক্লিয়ার? তো থিটার ভ্যালু আমাকে বার করতে বলেছিল, তো থিটার ভ্যালু আমি পেয়ে গেলাম। তো এটা কি ছিল? ফ্রিকশনলেস বাউল ছিল। এটা কি ছিল? ফ্রিকশনলেস বাউল। ঠিক আছে, তাহলে এরকম করে সেন্ট্রিপেটাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্স টোটালটা আমি ডিটেইলসে বলার চেষ্টা করেছি। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স যদি আমাকে দেখতে হয় তাহলে নন ইনার্শিয়াল ফ্রেমে যেতে হবে, মানে কোন একটা এক্সেলারেটেড ফ্রেমের উপরে আমাকে বসে পড়তে হবে। সে তার বসে পড়তে মানে কি, আমাকে চিন্তা করতে হবে যে সেন্ট্রিফিউগাল ফোর্স, তাহলে নন এক্সেলারেটেড ফ্রেমের উপরে বসলে পরে আমি একটা বাইরের দিকে একটা ফোর্স ফিল করব, সেটাই হবে সেন্ট্রিফিউগাল ফোর্স। আর সেন্ট্রিপেটাল ফোর্স দেখতে গেলে সেন্ট্রিফিউগাল ফোর্স দেখতে গেলে বাইরের কোন অবস্থান থেকে আমাকে লক্ষ্য করতে হবে, যেটা হবে কোন গ্রাউন্ড, যেটা হবে গ্রাউন্ড কি অবস্থায় থাকে? না রেস্ট অবস্থায়। তাহলে রেস্ট অবস্থায় যখন ছিল তখন আমি কি দেখতে পাচ্ছিলাম? এস একটা সার্কুলার পাথ নিচ্ছে, মানে এর উপরে একটা সেন্ট্রিপিটাল এক্সেলারেশন অবশ্যই ক্রিয়া করছে। ঠিক আছে, আই হোপ এটা তোমরা বুঝতে পেরেছো। একবার দুবার বারবার স্লো করে দেখতে থাকো, ভালো করে দেখতে থাকো, মন দিয়ে দেখতে থাকো, পড়া ভালো করে বুঝতে পারবে। আই হোপ তোমরা এটাকে ক্লিয়ার করবে। বেস্ট অফ লাক।